দাদি বারান্দায় রোদে বসে শাক করছেন। এমন সময় ফুফু এসে ঝাঁঝালো গলায় বলল, এক পা কবরে চলে গেছে, এখন এত শখ কেন তোমার? তোমার জামাইকে জামদানি শাড়ি কিনতে বলেছ কেন? এই বয়সে কি কেউ জামদানি শাড়ি পরে? দাদি শান্ত দৃষ্টিতে ফুফুর দিকে তাকালেন, স্বাভাবিক গলায় বললেন, নগদ টাকা দিয়ে শাড়ি কিনতে বলেছি, তাতে দোষের কি? ওসব তুমি বুঝবে না মা, তোমার শাড়ি কেনা নিয়ে খুব ঝামেলা হয়েছে। শাশুড়ি ননদ খুব হাসাহাসি করছে, এমনিতেই সংসার চলে না, তার মধ্যে তুমি ফট করে শাড়ি কিনতে চাইলে, তাও আবার লাল রঙের জামদানি। একটিবারের জন্য আমাদের কথা ভাবলে না? আমার মান সম্মানের কথা চিন্তা করলে না? করুক হাসাহাসি, তাতে কি হয়েছে? তোর শরীর তো আর পচে যায়নি। ফুফু সরু চোখে দাদির দিকে তাকালো, তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আজকাল কোনো কথাই দাদির উপর প্রভাব ফেলতে পারছে না। তিনি ভাবলেশীনভাবে নিজের কাজ করে যাচ্ছেন। দুদিন আগের কথা, ফুফুর বড় ননদ বেড়াতে আসবে। ফুফা বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে আনলেন। বহু যত্নে সেই মাছ রান্না করা হলো। মাছের কোন পিস কার পাতে যাবে তাই নিয়ে বিশাল মিটিং। রান্নাঘরে গোল হয়ে বসে অনেকক্ষণ সে আলোচনা চলল। ঠিক করা হলো সুমি আন্টি বেড়াতে আসছে, তাকে মাথা দেওয়া হবে। আন্টি মাছের মাথা খেতে ভালোবাসেন। তাছাড়া মেহমানের সম্মান বলে একটা জিনিস আছে। খাওয়ার সময় দেখা গেল সেই মাছের মাথা পড়েছে দাদির প্লেটে। সুমি আন্টি দাদির প্লেট থেকে মাছের মাথাটা উঠিয়ে নিতে নিতে বলল, আম্মা, জীবনে অনেক মাছের মাথা খাইছেন, এটা আমি খাই। দাদি তার হাত চেপে ধরলেন, ভরাট গলায় বললেন, অন্যের পাতার খাবার তুলে না অসভ্যতা, এটা তোমায় কেউ শেখায়নি? আন্টি ভরকে গেল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে বলল, মায়ের থালা থেকে মেয়ে খাবার তুলে নিলে অসভ্য হবে কেন? এই কথার জবাবে দাদি খুব কুৎসিত একটা কথা বলে ফেললেন। আন্টি চোখ মুখ লাল করে খাওয়া ফেলে উঠে গেল। সেই মাছের মাথা নিয়ে বিরাট অশান্তি হয়েছে। পারলে সবাই মিলে দাদিকে বাড়ি থেকে বের করে দিত, পারেনি, কারণ এটা ফুফাদের বাড়ি না, এই বাড়ি আমার দাদা তৈরি করেছিলেন। করোনার সময় মা বাবা মারা যাওয়ার পর ফুফুরা সবাই এ বাড়িতে এসে উঠেছে। দাদি বয়স্ক মানুষ, আমার মতো বাচ্চা ছেলেকে নিয়ে একা থাকতে পারবেন না, এসব কথা দিয়ে থাকা শুরু হয়েছিল। প্রথম দিকে দাদি রাজি হচ্ছিলেন না। ফুফা অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আম্মা, আপনি বয়স্ক মানুষ, এই বয়সে রান্নাবান্নার ঝক্কি সামলাতে পারবেন না। তাছাড়া ফয়সালের বয়সও খুব বেশি নয়, বাড়ি দেখাশোনার একটা ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে এসব দায়িত্ব আপনার মেয়েকেই নিতে হবে। অত দূর থেকে এসে এত দায়িত্ব পালন করা সহজ কাজ নয়। কাজেই যদি এখানে থাকা যেত তাহলে তার সুবিধা হতো, এই আর কি। ফুফার কথায় দাদি রাজি হলেন। ফুফুরা নিজেদের বাড়ি ফেলে আমাদের বাড়িতে এসে উঠল। এ বাড়িতে থাকতে গিয়ে তাদেরও অনেক ঝক্কি পোহাতে হয়েছে। বড় সাহেবের হাতে পায়ে ধরে ফুফার চাকরির বদলি করাতে হয়েছে। ফুফা তো দুই ভাই স্কুল বদলাতে হয়েছে। তিশা আপুর কলেজ পাল্টাতে হয়েছে, বিশাল ঝামেলা। সে কদিন ফুফার অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, অথচ তাকে দেখে মনেই হয়নি তার কষ্ট হচ্ছে। হাসি হাসি মুখ করে সব কিছু সামলে নিয়েছেন। প্রথম দিকে সবাই দাদির খুব সেবা যত্ন করত, এমনকি ফুফুর শাশুড়ি পর্যন্ত মাথায় তেল চুল বেঁধে দিত। ফুফুর ছোট ননদ তুলি, সেও দিনের বেশিরভাগ সময় দাদির সাথে গল্পগুজব করত। 18 বছরের একটা মেয়ের 73 বছরের বুড়ির সাথে কি এমন গল্প থাকতে পারে আমার জানা নেই। তবে তারা দুজন খুব হাসত। আমার যত্নেরও কোনো ত্রুটি ছিল না। ফুফুর নিজের হাতে সাবান মেখে গোসল করিয়ে দিতেন, নিয়ম করে দুবেলা মুখে তুলে খাবার খাইয়ে দিতেন। বেশ কয়েক মাস হলো এসব নিয়মের পরিবর্তন হয়েছে। হঠাৎ করে কেউ আমাদের সহ্য করতে পারছে না। কেন পারছে না কে জানে। দাদি বললেন, রোদে দাঁড়িয়ে আছিস কেন, জ্বর হবে। তুমিও তো রোদে বসে আছো, তোমার জ্বর হবে না? বুড়ো হাড়ের জোর বেশি, সহজে কিছু হয় না। তাছাড়া একটা বয়সের পর গিয়ে সব ছোটোখাটো রোগ শরীরে বাসা বাঁধে না, তখন সব বড় বড় রোগের দেখা মেলে। তোমার বয়সও তো অনেক, কই তোমার শরীরে তো বড় কোনো রোগ বাসা বাঁধেনি। বেঁধেছে বই কি, সারা রাত ঘুমাতে পারি না, বারান্দার এ মাথা ও মাথা হেঁটে বেড়াতে হয়।
ওষুধ খেলেও ঘুম আসে না। ঘুম না হওয়া বড় রোগ নাকি? হ্যাঁ, খুব বড় রোগ। যাদের ঘুম হয় না একমাত্র তারাই এই রোগের কষ্ট বুঝতে পারে। দাদির কথায় খিলখিল করে হেসে উঠলাম। অনেকদিন পর মন খুলে হাসতে পারছি। দাদি বললেন, শাক বাছা হয়ে গেছে, তোর ফুফুর কাছে দিয়ে আয়। আচ্ছা। শাকের ঝুড়ি নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। ফুফু চুলায় ডাল বাগার দিচ্ছিল। আমায় দেখে চোখ মুখ কুঁচকে বলল, কি জন্য এসেছিস? দাদি শাকের ঝুড়ি দিতে বলল, তাহলে হা করে দাঁড়িয়ে আছিস কেন? ওখানে রেখে চলে যা। শাকের ঝুড়ি রেখে নিজের ঘরে চলে আসলাম। আজকাল এদের কেউই আমায় সহ্য করতে পারে না। ফুফু কথায় কথায় গায়ে তোলে। ফুফা চোখ রাঙিয়ে ছাড়া কথাই বলতে পারে না। একসময় শিমুল আর তালেবের আমার সঙ্গে খুব ভাব ছিল। তিনজন মিলে মার্বেল খেলতাম। এখন ওরাও আমার সাথে কথা বলে না। ফুফা নিষেধ করে দিয়েছে। কেন দিয়েছে কে জানে। সেদিন ওরা মার্বেল খেলছিল। আমি ওদের কাছে গিয়ে বললাম, আমায় খেলতে নিবি? শিমুল গম্ভীর গলায় বলল, না, তুই আমাদের সাথে মিশবি না। আমি অনেকক্ষণ ওদের কাছে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করলাম, লাভ হলো না। ওরা আমায় খেলতে নিল না। এখনো মনে আছে সেদিন স্কুলে টিফিন পিরিয়ডের সময় অনেকক্ষণ কেঁদেছিলাম। রাতের বেলা তালেব বলল, আব্বা আমাদের তোর সাথে খেলতে নিষেধ করেছে। দেখতে পারলে খুব মারবে। তুই কষ্ট পাস না ভাই। সেসব কথা আমি দাদিকে বলিনি। মা বাবা না থাকলে বাচ্চারা খুব সহজে বড় হয়ে যায়। আশেপাশের অনেক জিনিস তাড়াতাড়ি বুঝতে শেখে। আমিও কিছু বুঝেছিলাম। তাই তারপর থেকে আর কখনো শিমুল আর তালেবের সাথে কথা বলি না। স্কুলে যাওয়ার সময় ওদের আগে আগে হেঁটে চলে যাই। ফুফা আজকে অফিসে যাননি। বাড়িতে বসে খবরের কাগজ পড়ছেন। মাঝে মধ্যে উঁচু গলায় সেসব খবর পড়ে শোনাচ্ছেন। কেউ শুনছে না, তবুও তিনি পড়ছেন। উত্তেজনাপূর্ণ খবরগুলো লোকের কাছে বলে বেড়াতে ভালোই লাগে। আমারও ভালো লাগে। ইচ্ছে করে দারুণ একটা খবর দিয়ে সবাইকে চমকে দিই। লোকজন সেই খবর শুনে আটকে উঠুক। কিন্তু তেমন কোনো খবর আমার কাছ পর্যন্ত পৌঁছায় না। বিছানায় শুয়ে আরব্য রজনী পড়ছিলাম। তালেব এসে বলল, বাবা তোকে ডাকছে। মেরুদণ্ডের মধ্যে দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। ফুফা আমায় ডাকছে কেন? গত 4 মাসে তিনি মোট 7 বার আমায় ডেকেছেন। 7 বারই কোনো না কোনো অন্যায়ের বিচার করেছেন। শিমুল তালেবের জন্য রাখা বেতের লাঠি দিয়ে বিশ্রীভাবে পিটিয়েছেন। 2 বার জ্বর এসে গেছিল। ডাক্তার ডাকতে হয়েছে। দাদি ভীষণ রাগারাগি করেছেন। প্রতিবারই ফুফা ভাবলেশীন গলায় বলেছেন, বাচ্চা ছেলে অন্যায় করলে শাসন করতে হয়। এতে এত রাগারাগির কিছু নেই। আমি শিমুল আর তালেবকেও পিটাই। ওদের ভালোর জন্যই মারি। দাদি আর কিছু বলতে পারেননি। ফুফা নিজের ছেলেদের মারে কথাটা সত্যি। কুকুর পেটানোর থেকেও বেশি পেটায় ওদের। ফুফু তখন ছেলেদের হয়ে ঝগড়া, স্বামীর সাথে ঝগড়া করেন। কখনো সখনো 2-1টা কুৎসিত গালাগালি দিয়ে বসেন। তবে আমার বেলায় কখনো এমনটা হয় না। আমায় কিছু বললে ফুফু প্রতিবাদ করে না, বরং ফুফাকে সাপোর্ট দিয়ে বলে, বাচ্চা ছেলে, অন্যায় করলে শাসন করতে হয়। এটা দোষের কিছু না। মানুষটা অন্যায় সহ্য করতে পারে না। নিজের ছেলেদেরও ছেড়ে কথা বলে না। কাঁপতে কাঁপতে ফুফার সামনে গিয়ে দাঁড়ালাম। অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি ভয় লাগছে। অবশ্যের কারণ আছে। গত শুক্রবার ফুফা একটা পদ্ম চারা কিনে এনেছেন। ছাদের টবে পানি দিয়ে সেই চারা লাগানো হয়েছে। আজ দেখতে গিয়ে ওটা শেকড় ভেঙে ফেলেছি। এই খবর ফুফার কানে গেলে উনি আমায় জ্যান্ত পুঁতে ফেলবেন। ফুফা শান্ত চোখে আমার দিকে তাকালেন। বরফ শীতল গলায় বললেন, ফয়সাল মিয়া, খবর ভালো? জড়ানো গলায় বললাম, হ্যাঁ ভালো। পড়াশোনার কি অবস্থা? কেমন চলছে? ভালো চলছে। তালেব আমার পাশে দাঁড়িয়েছিল। ফুফা তার দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, এখানে কি শুনছিস? তোকে না চা আনতে বললাম? তালেব মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। ফুফা অস্বাভাবিক কোমল গলায় বললেন, ফয়সাল মিয়ার মাছ ধরা শখ আছে নাকি? জি, তা ভালো। ভৈরব নদীতে বিশাল আকারের চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। যাবে নাকি? তোমাতে আমাতে গিয়ে 2-4 কিলোগ্রাম ধরে আনবে নাকি? ডান দিকে মাথা কাত করলাম। মাছ ধরার প্রতি এক ধরনের দুর্বলতা আছে আমার। ফুফা বললেন, তাহলে তৈরি থেকো। দুপুরে খাওয়ার পর পর বেরিয়ে পড়ব। আচ্ছা, থাকবো। শিমুল আর তালেবকে বলার দরকার নেই। হাদা দুটো মাছ ধরতে জানে না।
শুধু খেতে জানে। জি আচ্ছা, তোমার দাদিকেও বলার দরকার নেই। উনি জানতে পারলে তোমায় যেতে দিতে চাইবে না। জি, মনে থাকবে, আমি কাউকে কিছু বলবো না। এই তো ইন্টেলিজেন্ট বয়। সারা দুপুর উত্তেজনায় কাটলো। পরীক্ষা শুরু হবার আগে রাতে এমন উত্তেজনা থাকে। খাওয়ার সময় বিশেষ খেতে পারলাম না। দাদি ব্রু কুঁচকে আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু কিছু বলেননি। বললেই সর্বনাশ হয়ে যেত। আমি আবার মিথ্যে বলতে পারি না। মিথ্যে কথা বলতে গেলে খুব হাসি পায়। বাড়ির সামনের আতা গাছের নিচে বসে আছি। খাওয়া শেষ করার পরপরই এখানে চলে এসেছি। দাদি দেখলে ডেকে নিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। ঘড়িতে প্রায় 3টে বাজে। ফুফা আসছে না। চাতক পাখির মতো সদর দরজার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তিশা আপু ছুটে এলো। একটা চিরকুট মতো আমার হাতে গুজে দিয়ে হিসিয়ে বলল, এই কাগজটা পড়ে দেখ। বলে এক দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। এবং প্রায় সেই মুহূর্তে ফুফা এসে হাজির হলেন। স্বাভাবিক গলায় বললেন, যাওয়া যাক। আমি মাথা নাড়লাম। শুনেছি নদীর পাড়ের রাস্তায় কাদা থাকে না, জোয়ারের পানিতে ধুয়ে চলে যায়। কথাটা মিথ্যে। গোটা রাস্তা হাঁটু কাদা হয়ে আছে। ফুফা বিরক্ত চোখে কাদার দিকে তাকিয়ে আছেন। মাছ ধরা হবে না ফুফা? হবে না কেন? তুমি একটু এখানে দাঁড়াও, ওদিকে রাস্তায় কাদা আছে কিনা দেখে আসি। ফুফা ব্যস্ত পায়ে ঝোপের আড়ালে হারিয়ে গেলেন। একা একা দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। পকেটে হাত দিয়ে তিশা আপুর দেওয়া কাগজের টুকরোটা বের করলাম। আপুর হাতের লেখা খুব সুন্দর, ছাপা হরফের মতো, কিন্তু আজকে কেমন হিজিবিজি করে লিখেছে। কাগজটা দুমড়ে মুচড়ে গেছে। আব্বা তোকে মেরে ফেলবে। তুই তার সাথে একা কোথাও যাস না। বহু কষ্টে লেখাগুলো পড়তে পারলাম, কিন্তু পর মুহূর্ত থেকে আমার হাত পা অবশ হয়ে যেতে শুরু করলো। আমি যেন বরফের মতো জমে যেতে শুরু করেছি। প্রথমে পায়ের পাতা, তারপর হাঁটু থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত জমে গেছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে ফুফার দেখা মিলল। ওনার সাথে আর একজন অচেনা লোক হেঁটে আসছে। এই গরমের মধ্যে লোকটার গায়ে কালো চাদর জড়ানো। হাত দুটো সেই চাদরের আড়ালে অদৃশ্য হয়ে আছে। অনুভব করলাম আমি পড়ে যাচ্ছি। আমার শরীর নিজের ভর সইতে পারছে না। আকাশে মেঘ জমতে শুরু করেছে, ঘন কালো মেঘ। হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে গেছে, অমাবস্যার রাতের মতো অন্ধকার। এমনই এক বর্ষার দুপুরে আমার জন্ম হয়েছিল। আকাশে কালো মেঘ, থেকে থেকে মেঘের গর্জন। বাবা হাসপাতালের বারান্দা হাঁটাহাঁটি করছেন। হাঁটছেন খুব বিচলিত ভঙ্গিতে, যেন তার দুনিয়া উলট পালট হয়ে যেতে বসেছে। মায়ের শরীরে রক্তের ঘাটতি ছিল। ডাক্তার যে কোনো মুহূর্তে রক্ত চাইতে পারে, অথচ রক্ত দেওয়ার লোক পাওয়া যায়নি। যা হোক, একজনকে পাওয়া গেছিল। শেষ মুহূর্তে জানিয়ে দিলেন তিনি আসতে পারবেন না, খুব জরুরি কাজ পড়ে গেছে। বাবা হাসপাতালের বারান্দায় বসে পড়লেন। তিনি ক্রমাগত ঘামছেন। শার্টের হাতায় সেই ঘাম মুছছেন আর আল্লাহ আল্লাহ করছেন। 4টে বেজে 1 মিনিটে আমার জন্ম হলো। ওয়াও ওয়াও করে কাদার সাথে সাথে জম বৃষ্টি লাগলো। ডাক্তার জানালো রক্ত লাগবে না, রোগী বাচ্চা দুজনই সুস্থ আছে। বাবা হাফ ছেড়ে বাঁচলেন। ঠিক করছেন 100টা এতিম বাচ্চাকে ভাত খাওয়াবেন। জোড়া খাসি জবাই করে সেই ভাত খাওয়ানোর অনুষ্ঠানও পালন করা হয়েছে। যদিও এসবের কোনো কিছু আমার চোখে দেখা নয়, লোকের মুখে শুনেছি। লোকে বলে শোনা কথা বিশ্বাস করতে নেই, কিন্তু আমি বিশ্বাস করি। অন্তত বাবার ব্যাপারে আমার 16 আনা বিশ্বাস আছে। অচেনা লোকটি ফুফার পাশাপাশি হাঁটছে। নিচু গলায় ক্রমাগত কথা বলে যাচ্ছে। তার কথার ধরন খুবই হালকা, বাতাসে উড়িয়ে নিয়ে যায়, কান পর্যন্ত পৌঁছায় না। মাথা নিচু করে দ্রুত ভাবতে চেষ্টা করলাম। গ্রামের দিকে নদীর কাছাকাছি বেশিরভাগ খুন খারাপই হয়। নদীর পানিতে রক্তের দাগ ধুয়ে যায়। এরাও কি আমার সাথে তেমন কিছু করবে? বুঝতে পারছি না। অতিরিক্ত উত্তেজনায় মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আমার সাথেও তাই হচ্ছে। চিন্তা শক্তি এলোমেলো হয়ে গেছে। দুজনের ভাব সুবিধার মনে হচ্ছে না ঠিকই, কিন্তু খুব একটা অসুবিধারও মনে হচ্ছে না। এই মুহূর্তে ঠিক কি করলে বিপদের সম্ভাবনা কমে যাবে? দৌড়ে পালাবো? দৌড়ে পালালে খুব একটা লাভ হবে না। নির্জন রাস্তা, রাস্তায় দুপাশে কাঁটাবন, জায়গাটা একদম নিরিবিলি।
এখান থেকে দৌড়ে পালানো সহজ কাজ না। নিশ্চিতভাবে ওরা আমায় ধরে ফেলবে। ধৈর্য ধরে আরও কিছুক্ষণ ওদের অনুসরণ করা যায়, কিন্তু এটাও বুদ্ধিমানের কাজ হবে না। এতে বিপদ বাড়বে ছাড়া কমবে না। ফুফা বললেন, ফয়সাল মিয়া, সাবধানে হাঁটবে, দেখে শুনে পা ফেলবে। রাস্তার পাশে যেও না, নদীর পাড়ের এলাকা, সাপ থাকতে পারে। নিঃশব্দে মাথা নাড়লাম। কথা বলতে ইচ্ছে করছে, বলতে পারছি না। প্রচণ্ড ভয়ের কারণে গলা দিয়ে স্বর বের হচ্ছে না। অচেনা লোকটি বলল, এই ছেলেকে দিয়ে কাজ হবে তো? কথাটা সে বেশ জোরেই বলল। এই প্রথম তার কোনো কথা আমার কান পর্যন্ত পৌঁছালো। ফুফা জোর গলায় বললেন, কাজ হবে না? কাজের ছেলে দেখেই তো সাথে নিয়ে এসেছি। কি ফয়সাল মিয়া, তুমি কাজের ছেলে না? আমি ক্রমাগত মাথা নাড়তে লাগলাম। সামান্য কথাবার্তা অনেকখানি ভয় কেটে গেছে। এখন আর তেমন ভয় লাগছে না। শুধু মনে হচ্ছে শরীরের ওপর দিয়ে বরফ শীতল হাওয়া বয়ে যাচ্ছে। খুবই ঠান্ডা হাওয়া, মন ভালো করার মতো ঠান্ডা। অচেনা লোকটাও অস্বাভাবিক মনে হচ্ছে না। বেটে খাটো চেহারার মানুষটা হেলে দুলে হাঁটছে। পান খাওয়া হলদেটে লাল দাঁত নিয়ে ক্রমাগত হাসছে। অদ্ভুতভাবে সে হাসি দেখতে ভালো লাগে। মুখের দিকে তাকালে কেমন যেন মায়ায় পড়ে যেতে হয়। তখন লোকটাকে খুব অসহায় মনে হয়। হাঁটতে হাঁটতে খোলা মাঠের মতো জায়গায় এসে উপস্থিত হলাম। মাঠের তিন পাশে ঘন জঙ্গলের মতো ঝোপঝাড়, এক পাশে নদী। ফুফা নদীর পানিতে পা ভিজিয়ে বললেন, ফয়সাল মিয়া, এখানে জাল ফেলা হোক। তুমি কি বলো? হোক। ফুফা মায়া ভরা চোখে আমার দিকে তাকালেন। অসম্ভব কোমল গলায় বললেন, তোমার কি ভয় লাগছে? জড়ানো গলায় বললাম, না না, ভয় লাগবে কেন? আপনি তো সাথেই আছেন। আপনি তো সাথেই আছেন এই কথাটা আমি ইচ্ছে করে বলিনি, মুখে চলে এসেছে। ফুফা হাসলেন। অচেনা লোকটি গায়ের চাদর খুলে মাটিতে রাখলো। চাদর খুলে মাটিতে রাখার ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। চাদরের আড়াল সরে যেত অদ্ভুত একটা জিনিস খেয়াল করলাম। লোকটার একটা হাত নেই, কনুয়ের উপরে শার্ট ঝুলছে। অবাক দৃষ্টিতে তার হাতের দিকে তাকিয়ে রইলাম। লোকটি বিব্রত গলায় বলল, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, এমনিতেই। কাটা হাত দেখছো নিশ্চয়ই। বুড়ো বুড়ো লোকেরা পর্যন্ত আমার হাতের দিকে তাকিয়ে আটকে ওঠে। তুমি তো বাচ্চা ছেলে, আপনার হাতে কি হয়েছিল? বিশেষ কিছু হয়নি, জাহাজের দড়িতে আটকে গেছিল, এক কোপে কেটে ফেলেছি। চমকে উঠলাম। উত্তেজিত গলায় বললাম, আপনি নিজে কেটেছেন? হ্যাঁ, নিজেই কেটেছি। লম্বা ঘটনা, পরে একদিন সময় করে বলবো। মোশারফ ভাই, মাছ ধরার কি করলেন? জাল এনেছেন তো? ফুফা ডানে বামে মাথা নাড়তে লাগলো। এর অর্থ তিনি জাল আনেননি। জাল যেহেতু আনেননি, তাহলে নিশ্চয়ই মাছ ধরতে আসেননি, অন্য কারণে এসেছেন। কি সেই কারণ? তিশাপুর কথা সত্যি নয় তো? ভয় যতটা কেটে গেছিল, তার থেকে 1000 গুণ বেশি ফেরত এসে আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। খেয়াল করলাম আমার শরীর মৃদু মৃদু কাঁপছে। ফুফা বললেন, এখন কি করা যায়? আমি তো ভেবেছিলাম আপনি জাল নিয়ে আসবেন। অচেনা লোকটি অদ্ভুত ভঙ্গিতে হাসল। সরল গলায় বলল, আমার ঘরে জাল রাখা আছে, একটু সামনেই। খোকা, তুমি গিয়ে জাল নিয়ে এসো, আমি যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি। কথার ভাব শুনলেই বোঝা যায় সে মিথ্যে বলছে। লোকটা আমায় বোকাশোকা ধরনের ছেলে মনে করেছে। বুদ্ধিমান মনে করলে এলোমেলো কথা বলতো না। আমি ভালো মন্দ কিছু বললাম না, অল্প হাসলাম, সম্মতির হাসি। লোকটা আমায় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পর দেখিয়ে দিল। হাতের মধ্যে একটা পুটলি দিয়ে বলল, ঘরের মধ্যে আমার ভাই থাকবে, এটা ওকে দিয়ে আসবে। কাপা হাতে শক্ত করে পুটলিটা চেপে ধরলাম। ফুফা ভাবলেশীন চোখে নদীর দিকে তাকিয়ে আছে। কি করব বুঝে উঠতে পারছি না।
প্রতি মুহূর্তে ভাবনা বদলে যাচ্ছে। আপাতত ওদের কথা শোনা ছাড়া কোনো উপায় দেখছি না। যে পথে এসেছি সে পথে ফিরে যেতে পারবো না। অতিরিক্ত ভয় কাজ করলে পথ চিনে ফিরে যাওয়া যায় না। এলোমেলো পায়ে লোকটার দেখিয়ে দেওয়া পথে হাঁটতে লাগলাম। পথ চলছে যন্ত্রের মতো, ইস্পাতের তৈরি রোবটও বলা চলে। তবু অনুভূতি শক্তি প্রবল। মনে হচ্ছে দুটো সাপ হিস হিস করতে করতে আমার পিছু নিচ্ছে। শেষবার সাপ দেখেছিলাম বাবার সাথে মাছ ধরতে গিয়ে। তখন আমি ক্লাস 3-তে পড়ি। বর্ষাকাল, আকাশে মেঘ দেখে বাবা বললেন, ফয়সালের মা, মাছ ধরা জালটা এনে দাও তো। আকাশে মেঘ জমলে কই মাছ ডাঙায় উঠে আসে। মা ভীষণ বিরক্ত হলেন। তেতো গলায় বললেন, ফ্রিজে অনেক মাছ আছে। বর্ষা, মুড়ি, তোমাকে মাছ ধরতে যেতে হবে না, ঘরে শুয়ে থাকো। বাবা মায়ের কথা শুনলেন না। চুপি চুপি গিয়ে খাটের নিচ থেকে জাল টেনে বের করে আনলেন। আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, আব্বাজান, মাছ ধরতে যাবেন নাকি? খুশিতে মাথা দোলাতে লাগলাম। বাবা চওড়া হাসি দিলেন। মায়ের চোখের আড়ালে দুজনে বাড়ি থেকে বেরিয়ে এলাম। কথা হয়েছিল মাছ ধরতে নদীতে যাব। কিছু দূর যাওয়ার পরে ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টির ফোঁটা সূচের মতোই ধারালো, গায়ে বিঁধে যায়। ভাগ্যক্রমে তখন আমরা বাজারের মধ্যে ছিলাম। বাবা দোকান থেকে নতুন ছাতা কিনে ফেললেন। সেই ছাতা আমার হাতে দিয়ে বললেন, জীবনে একবার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত থেকে কখনো পিছু হটবে না, এতে ব্যক্তিত্ব নষ্ট হয়। ছাদ ফুটো করা বৃষ্টির মধ্যে জাল কাঁধে নিয়ে বাবা মাছ ধরতে গেলেন। ছাতা মাথায় বাবার পিছু পিছু হাঁটছি। প্রথমবারের জালে বিশাল এক সাপ উঠল। বাবা সাপটিকে ধরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, কেউ বিপদে পড়লে তার সুযোগ নিতে হয় না। সাপটা কি বিপদে পড়েছিল? হ্যাঁ, পড়েছিল বইকি, সেজন্যই তো ছেড়ে দিলাম। কথায় কথায় উপদেশ দেওয়াটা বাবার স্বভাবেই ছিল। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতো। সেদিন মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেল। দাদি আমাদের বাপ ছেলেকে ঘরে ঢুকতে দিলেন না। ভরাট গলায় বললেন, শ্রীনু, ওদের ঘর থেকে চলে যেতে বলো, এক্ষুনি বলবি। বাপ ছেলেকে দেখলে আমার চোখ জ্বালা করছে। মা অসহায় চোখে বাবার দিকে তাকাতেই বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। মা সাবান পানি দিয়ে আমার গা ধুইয়ে ঘরে তুললেন। দাদি খুব রাগী মানুষ। বয়সের সাথে সাথে তার রাগ কমেনি। সুদে আসলে চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। হঠাৎই খেয়াল করলাম চোখের কোণটা ভিজে উঠেছে। মধুর স্মৃতি মনে করলে চোখ ভেজার কারণ কি? অচেনা লোকটার কথা সত্যি। জঙ্গলের মধ্যে একটা ঘর দেখা যাচ্ছে। ঘরটা দেখে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে। ঘরের দরজা খোলা। সাবধানী পায়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। মাচার উপর একটা লোক বসে আছে। তার চোখ জোড়া রক্তের মতো লাল। লোকটা ভারী গলায় বলল, কি চাই? কি বলবো বুঝতে পারলাম না। অচেনা লোকটার নাম জেনে আসা উচিত ছিল। ফুফার কথা বলবো নাকি বলবো না? লোকটা আবারও খেকিয়ে উঠল। তীক্ষ্ণ গলায় বলল, কথা বলছিস না কেন? আপনার ভাই জাল নিতে পাঠিয়েছে। লোকটা ব্রু কুঁচকে গেল। চোখ সরু করতে করতে বলল, জাল নিতে এসেছিস? ওপরে নিচে মাথা দোলাতে দোলাতে হ্যাঁ বললাম। পুটলি এনেছিস? হ্যাঁ এনেছি। দে, আমার হাতে দে। পুটলিটা তার দিকে এগিয়ে দিলাম। লোকটা চিলের মতো ছো মেরে আমার হাত থেকে পুটলিটা নিয়ে নিল। শক্ত গলায় বলল, দরজার কাছে জাল রাখা আছে, নিয়ে যা। জালটা একটু বেশি ভারী মনে হচ্ছে। সচরাচর মাছ ধরা জাল এত ভারী হয় না। আমি জাল নিয়ে যাওয়ার পর মাছ ধরা শুরু হলো। ফুফা খুব মজা নিয়ে মাছ ধরছে। অচেনা লোকটার কথায় ক্রমাগত হাসছে। কতই না আনন্দ হচ্ছে ওদের, অথচ আমি এক ফোঁটা আনন্দ করতে পারছি না। ভয়ে জড়সড় হয়ে একপাশে দাঁড়িয়ে আছি। আসরের আজান কানে আসতেই ফুফা পানি থেকে উঠে এলেন।
সরু গলায় বললেন, ফয়সাল মিয়া, পানিতে না নামলে কি মাছ ধরার মজা পাওয়া যায়? আমার কেমন যেন শীত শীত করছে, মনে হয় জ্বর আসবে। আমি পানিতে নামবো না। জ্বর আসে তো ভালো কথা না। চলো তাহলে বাড়ি ফিরে যাই। এমনিতেই একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা চলেন। দাদি খুব চিন্তা করছে। ফুফা জবাব দিলেন না। আমায় সাথে নিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ির মধ্যে পা দিতেই মনটা শান্ত হয়ে গেল, যেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। দাদি অনেক বকাঝকা করলেন, সেসব কথার জবাব দিলাম না। বাথরুমে ঢুকে গায়ে পানি ঢালতে লাগলাম। শরীরের মধ্যে অদ্ভুত জ্বালা জ্বালা করছে। পানি দিয়ে না ধুলে জ্বালা কমবে না। আমাদের বাড়িটা দোতলা, নিচতলায় 6টা রুম। এক রুমে ফুফু আর ফুফা থাকে, এক রুমে ফুফুর শাশুড়ি, এক রুমে শিমুল আর তালেব, এক রুমে ফুফুর ছোট ননদ, একটায় দাদি, অন্যটায় আমি। আগে আমি দাদির সাথে থাকতাম। ক্লাস 8-এ ওঠার পর ঘর আলাদা করে দিয়েছে। দোতলার একটা ঘরে তিশা আপু থাকে। বিশাল বড় ঘর, অ্যাটাচ ভাত। আপু নিজের মতো করে ঘরটাকে সাজিয়ে নিয়েছে। রাতের খাওয়া শেষ করে আপুর ঘরে গেলাম। আপু দরজা ভেজিয়ে দিয়ে বই পড়ছে। তার টেবিলের কাছে দাঁড়িয়ে বললাম, কাগজে ওইসব কি লিখে দিয়েছ? তিশা আপু অবাক হওয়ার ভান করে বলল, কোন সব লিখে দিয়েছে? মাছ ধরতে যাওয়ার সময় যেটা আমার হাতে দিয়ে আসলে। ও ওইটা? ওইটা তো আব্বা তোকে দিতে বলেছিল। হাতে চিমটি কাটলাম। হ্যাঁ, আমি ঠিকই শুনছি, এবং আপুর কথা সত্যি হতে পারে। সেজন্যই বোধহয় হাতের লেখা চিনতে পারছিলাম না। কিন্তু ফুফা কেন আমায় ওইসব লিখতে যাবেন? আজ সোমবার, এই সপ্তাহ আজই প্রথম স্কুলে যাব। আজকে দিনটা অন্য 10টি দিনের মতো একরকম নয়, একটু যেন অন্যরকম। আলো কেমন অন্য দিনের চেয়ে কোমল। বাতাস ভেজা ভেজা। মানুষের চিন্তা ভাবনার সাথে দিন পাল্টে যায় নাকি? বেলা করে ঘুম ভেঙেছে। অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করে বিছানায় পড়েছিলাম। রাতের বেলা ঘুম না আসলে গল্প করার জন্য একজন মানুষের প্রয়োজন হয়। অনেক দিন ধরে এই প্রয়োজনীয়তাটা অনুভব করছি, তবে সে প্রয়োজন মেটানোর কোনো উপায় পাওয়া যাচ্ছে না। একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেও কিছুটা সময় কাটানো যেত, কিন্তু দাদি আমার হাতে মোবাইল দিতে রাজি হন না। কেন হন না সেও এক রহস্য। এমন নয় যে তার টাকা পয়সার সমস্যা। দাদা সারা জীবন অমানসিক পরিশ্রম করে অঢেল সম্পত্তি রেখে গেছেন। বাবাও কিছু কিছু করেছেন। সেই সম্পত্তির প্রতি ফুফুদের আগ্রহের শেষ নেই। দূর সম্পর্কের আত্মীয় পর্যন্ত কিছু পাওয়ার আশায় বসে থাকে। মানুষ হিসেবে দাদা খুবই চালাক এবং বুদ্ধিমান ছিলেন। সুস্থ থাকতে সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। যার যার প্রাপ্য অংশ তাদের নামে লিখে দিয়ে গেছেন। গ্রামের দিকে 1 বিঘের মতো ধানি জমি ফুফুর নামে লিখে দেওয়া হয়েছে। বাবার নামে খুলনা শহরের দিকে ছোট মতো একটা বাড়ি কিনে দিয়েছেন। দাদিকেও আলাদা করে কিছু জমি লিখে দিয়েছিলেন। শুধু এই বাড়িটা নিজের জন্য আলাদা করে রেখে দিয়েছেন। কথা ছিল বাড়িটা এমনই থাকবে, বংশ পরম্পরায় বসবাস করবে। বাড়িতে খুব বেশি কিছু নেই, কিন্তু মুফতে যা পাওয়া যায় তাতেই ফুফুর লোভ। বিশেষ করে ফুফুর শাশুড়ি, তাকে আমি ছোট দাদি বলে ডাকি। ছোট দাদি প্রথম প্রথম খুব ভালো ছিলেন, এখন কেমন অদ্ভুত হয়ে যাচ্ছেন। দিন গেলে সবাই পাল্টে যায়। আমিও বোধহয় অনেক পাল্টে গেছি। আগে দাদির সাথে অনেক সময় নিয়ে গল্প করতাম, আজকাল আর তেমন সময় হয়ে ওঠে না। একা থাকতে ইচ্ছে করে। বেশ কদিন ধরে খেয়াল করছি বেশিরভাগ খারাপ খবরগুলো খাবার টেবিলে দেওয়া হচ্ছে। আজও তার ব্যতিক্রম হলো না। ফুফু বেজার মুখে বলল, তাড়াতাড়ি খেয়ে নে সবাই, আজকে আমি তোদের স্কুলে দিয়ে আসবো। শিমুল মুখ বেজার করে ফেলল। মরা গলায় বলল, এই রোদের মধ্যে তোমাকে যেতে হবে না মা, আমরা 3 ভাই মিলে চলে যেতে পারবো। 3 ভাই
কথাটা বলে সে নিজে খানিকটা চমকে গেল এবং টেবিলে বসে থাকা বাকি সদস্যদেরকেও চমকে দিল। ফুফা গম্ভীর গলায় বললেন, তোদের মা যা বলছে তাই কর। ফয়সালের ওপর এত বিশ্বাস করে বসে থাকিস না, ও তো তোদের সাথে যায় না, একা একা আগে আগে হাঁটে। শিমুল মুখ কালো করে তরকারির আলু ভাঙতে লাগলো। তালেব বলল, ফয়সাল ভাই আমাদের সাথে যাবে কিভাবে? দাদি তো তার সাথে কথা বলতেই নিষেধ করেছে। ফুফা তীক্ষ্ণ চোখে তালেবের দিকে তাকিয়ে রইলেন, মুখে কিছু বললেন না। খেয়াল করলাম ছোট দাদি চোখ মোটা করে আমার দিকে তাকিয়ে আছে। এই মহিলা সব কিছুতে আমার দোষ দেখতে পান। শিমুল তালেব কোনো ভুল কাজ করলেও দোষ হয় আমার। ফুফু বলল, শুনেছি ছেলে ধরা বের হয়েছে, ফেসবুকে খুব লেখালেখি হচ্ছে এটা নিয়ে। ছেলে মেয়েদের সাবধানে রাখতে বলা হচ্ছে, তাই আমি তোদের সাথে যাব। এই নিয়ে দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। শিমুল আর তালেব খুব করে চাচ্ছিল যেন ফুফু ওদের সাথে না যায়। আড়ালে আবডালে তিশা আপু সাথে যাওয়ার জন্য রাজি করতে চেষ্টা করলো, লাভ হলো না। আজকে তার খুব জরুরি ক্লাস আছে। সকালবেলা তৈরি হয়ে তারপর খেতে বসছে। আপুর শ্বাস খুব চমৎকার, কলেজ ড্রেসের সাথে ম্যাচিং করে সাদা পাথরের কানের দুল, গলায় পাতলা চেনের সাথে লকেট ঝুলছে, ঠোঁটে মেরুন কালারের লিপস্টিক। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় এমন কড়া লিপস্টিক পরার নিয়ম আছে জানা ছিল না। আমাদের স্কুলের রীতা ম্যাডাম এসব ব্যাপারে খুব কড়াকড়ি করেন। মেয়েরা ওনার জন্য লিপস্টিক পরতে পারে না, উগ্র সাজে চুল বাঁধতে পারে না। এ কারণে বেশিরভাগ মেয়ে ম্যাডামকে দু চোখে দেখতে পারে না, বিশ্রী ভাষায় গালাগাল দেয়। শেষ পর্যন্ত ফুফু আমাদের নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। বাড়ি থেকে বেরোবার আগে ছোট দাদির সাথে কিসব কথা বলে আসলো। আজকাল শাশুড়ি বউয়ের খুব ভাব হয়েছে। একসময় সাপে নেউলের সম্পর্ক ছিল, স্বার্থ মিলে গেলে বন্ধুত্ব হয়ে যায়। শিমুল আর তালেব বেজার মুখে হাঁটতে লাগলো। ফুফার পকেট থেকে চুরি করা 500 টাকার নোটটা আজ আর খরচ করতে পারবে বলে মনে হচ্ছে না। বাড়ি ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল। ফেরার পথে ফুফু সবাইকে আইসক্রিম কিনে দিল। আগে হেঁটে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, বাজান, আমার ওপর রেগে আছিস নাকি? চমকে উঠলাম ঠিকই, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললাম, না না, রেগে থাকবো কেন? এই যে ঠিকঠাক তোর খেয়াল রাখতে পারি না, সারাক্ষণ মুখ পুড়িয়ে কথাবার্তা বলি। না ফুফু, আমি রেগে নেই। কি আর বলবো বাজান, নানান চিন্তায় মাথা খারাপ থাকে। আমি চুপ করে রইলাম। ফুফু নিজের কণ্ঠে আগের থেকে অনেক বেশি দরদ জড়ো করলো। বাজান, তোর ফুফার হাতে টাকা পয়সা নেই, সংসার চালাতে গিয়ে অনেক ধার দেনা করতে হচ্ছে। মা তো আজকাল কোনো টাকা পয়সা দিতে চায় না। আমি কি দাদিকে টাকা দেওয়ার জন্য বলবো? বলে আর কি করবি? তোর দাদির হাত দিয়ে কি টাকা সরে নাকি? এমন কৃপণ মহিলা আজও আমার চোখে পড়েনি। ফুফু ছোট একটা নিঃশ্বাস গোপন করতে চেষ্টা করলো। দাদি কৃপণ নয়, বরং তাকে দিল খোলা মানুষ বলা যায়। বাবা থাকতে প্রায় প্রতি মাসে ফুফুর বাড়ি বাজার দিয়ে পাঠাতেন। অবশ্য বাজার খরচ বাবার দিতে হতো না। দাদা দাদির জন্য কিছু টাকা আলাদা করে সরিয়ে রেখেছিলেন। দাদি সেখান থেকে সব খরচ করতেন। মাঝে মধ্যে বাবাকেও কিছু দিতেন। আশেপাশের মানুষ, দূর সম্পর্কের আত্মীয় স্বজনরা কেউ এই দেওয়া নেওয়ার ভেতর থেকে বাদ পড়তো না। মাঝে মধ্যেই মনে হয় দাদা নিশ্চয় অসৎ পথে রোজগার করার ব্যবস্থা ছিল, না হলে উনি এত টাকা কোথায় পেয়েছেন। প্রায়ই ভাবি দাদিকে জিজ্ঞেস করব, সময়কালে মনে থাকে না। ফুফু বলল, তোর ফুফার কাছে 1 লাখ টাকা পাবে, তাগাদা দিচ্ছে, মারার হুমকি দিচ্ছে। কত টাকা পাবে? তা লাখখানেকের মতো। কোথা থেকে এত টাকা জোগাড় করব ভেবে পাচ্ছি না।
ভাবছি কিছু গহনা বিক্রি করব। মানুষটা তো আগে বাঁচুক। তোর ক্লাসের ছেলেগুলো বলে দেখিস তো, কেউ যদি কিনতে চায়। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ থাকে যাদের সাথে কেউ মিষ্টি করে কথা বললে খুব সহজে পুরনো কথা ভুলে যায়। সেই মুহূর্তে তাদের জন্য জীবন দিয়ে দিতেও পারে। আমি সেই শ্রেণীর মানুষের মধ্যে একজন। যখন যে আমার সাথে ভালো কথা বলে তখন তাকে সবচেয়ে কাছের মনে হয়। এই কারণে ফুফুর কষ্ট খুব সহজে আমার হৃদয়ে আঘাত করলো। 7-5 না ভেবেই বললাম, আমি দাদিকে বলবো টাকা দিয়ে দিতে। তোমার গহনা বেচতে হবে না। লাভ নেই রে বাজান, আমি মার পায়ে ধরে পর্যন্ত বলেছি। তবু আমি বলে দেখব যদি কিছু হয়। চাইলে তুই নিজেও এই টাকা শোধ করতে পারিস। কিভাবে? আমার কাছে এই মুহূর্তে 20 টাকার একটা নোট ছাড়া 1 পয়সাও নেই। কাছে নেই তো কি হয়েছে, ব্যাংকে আছে। ভাইজান তোর জন্য আলাদা করে জমা করে রাখতো। মায়ের কাছে চেক বই আছে, সেখান থেকে একটা চেক নিয়ে আসবো। তুই সই করে দিলেই টাকা তুলতে পারবো। দিবি বাজান, চিন্তা করিস না। তোর ফুফা টাকা পেলে পরে আবার ফেরত দিয়ে দেব। মাথা দোলাতে দোলাতে হ্যাঁ বললাম। ফুফু চওড়া হাসি দিল। তার চোখ মুখ উজ্জ্বল দেখাচ্ছে। রাতে খাবার আয়োজন ভালো। বড় সাইজের গলদা চিংড়ি ভাজা হয়েছে, গরুর গোস্তের সাথে পাতলা ডাল, সরু চালের ভাত। সবগুলোই আমার পছন্দের। মজার ব্যাপার হচ্ছে এসব খাবারের ভালো ভালো অংশটুকু আমার পাতে জমা পড়েছে। বহুদিন বাদে মন ভরে খেতে পারছি। অনেকদিন এমন করে খাওয়া হয় না। দাদি ব্রু কুঁচকে তাকিয়ে আছেন। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে তিনি খুব অবাক হচ্ছেন, সেই সাথে দুশ্চিন্তাও করছেন। খাওয়া শেষে মিষ্টি পানের ব্যবস্থা করা হলো। এই খাদ্যবস্তুটা আমার খুব পছন্দের। ছোট দাদি আমায় 2টো পান দিলেন। আদুরে গলায় বললেন, নাও জামাই, পান খাও। ঠোঁট লাল করে ঘুরে বেড়াও, মরে পানে ফিরা চাও। ফুফু খুব জোরে জোরে হাসতে লাগলো। আগে ছোট দাদি আমায় নানা ভাই বলে ডাকতো। এই বাড়িতে আসার পর থেকে জামাই বলে ডাকে। এই বাড়িতে আসার পর সবার সম্বোধন পাল্টে গেছে। ফুফা আগে দাদিকে শাশুড়ি মা বলতেন। এখানে থাকতে শুরু করার পর থেকে আম্মা ডাকেন। ফুফার অন্য ভাই বোনরাও আম্মা ডাকে। কেন ডাকে কে জানে। এসব নিয়ে দাদিকে খুব একটা ভাবতে দেখা যায় না। সবার আয়োজন করছিলাম। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। বসে থাকতে ইচ্ছে করছে না। বাতি নিভিয়ে বিছানায় যাওয়ার মুহূর্তে ফুফু এলো। তার আসার ভঙ্গি অনেকটা চোরের মতো। ফিসফিস করে বলল, বাজান, চেক নিয়ে আসছি, সই করে দে। কোনো কিছু চিন্তা না করে সই করে দিলাম। আমার টাকায় যদি একটা মানুষের দেনা শোধ হয় তো হোক। একটা সইতে যদি ফুফুর চিন্তা দূর হয় তবে না হয় সই করে দিলাম। কি যায় আসে, আমার তো কিছু কম পড়ে যাচ্ছে না। ফুফুর মুখে হাসি ফুটে উঠল। অনেকক্ষণ ধরে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল। বাতি নিভিয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। সকালে ঘুম ভাঙল চিৎকার চেঁচামেচির শব্দে। ফুফু আর ফুফার মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। ঝগড়ার কারণ বোঝা যাচ্ছে না। ফুফা কুৎসিত ভাষায় ফুফুকে গালাগাল দিচ্ছেন। ফুফুও কিছু কম যাচ্ছে না, সমান তালে উত্তর দিচ্ছে। ছোট দাদি তাদের ঝগড়া থামানোর চেষ্টা করছেন। ক্রমাগত ফুফার গায়ে হাত বুলাচ্ছেন। নিচু গলায় কিছু বোঝানোর চেষ্টা করছেন, লাভ হচ্ছে না। দাদির অবশ্য কোনো হেলদোল নেই। সোফায় বসে পান চিবুচ্ছেন। তার মুখ দেখে মনে হচ্ছে তিনি ঝগড়া দেখে খুব মজা পাচ্ছেন। ফুফুদের ঝগড়া ততক্ষণ চলল যতক্ষণ না খবর এলো তিশা আপু পালিয়ে গেছে। ক্লাসের কোন ছেলের সাথে তার সম্পর্ক ছিল, সেই ছেলের হাত ধরে পালিয়ে গেছে। আপুর বান্ধবী মনিরা এসে সংবাদ দিল। ফুফু ধপ করে মেঝেতে বসে পড়ল। তিশা আপু পালিয়ে যাওয়ার মেয়ে নয়। কোনো ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক নেই, থাকতেও পারে না। অন্তত আমার এমন মনে হয় না। দীর্ঘদিন ধরে আপুকে দেখছি।
একবারের জন্য মনে হয়নি এই মেয়ে প্রেম করতে পারে। বইয়ের পাতায় মুখ গুজে থাকা মেয়েদের খুব সহজে প্রেম হয় না। তারা গল্প উপন্যাসের নায়ক খুঁজে বেড়ায়, সেই স্বপ্নের পুরুষকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়। যে ছেলেকে দেখে তাকেই কোনো না কোনো উপন্যাসের নায়ক বানিয়ে ফেলে। উৎসাহ নিয়ে দুজনের চরিত্র মিলিয়ে দেখে এবং হতাশ হয়। বাস্তবে উপন্যাসের চরিত্র পাওয়া খুব মুশকিলের কাজ। কাজেই আমার মনে হচ্ছে মনির আপু মিথ্যা বলছে। কেন বলছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। হয়তো তিশা আপু নিজেই ওনাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। উনি এখানে এসে আপুর শেখানো কথাগুলি তোতা পাখির মতো আওড়াচ্ছে। কয়েক মিনিট বাদে দেখা যাবে আপু ফিরে এসেছে। তার মুখ হাসি হাসি। বাড়ির সবাইকে চমকে দিয়েছে ভেবে মনে মনে খুব মজা পাচ্ছে। শেষ পর্যন্ত আমার ধারণাই ঠিক হলো। মনির আপু বের হয়ে যাওয়ার পরপরই তিশা আপু বাড়ি ঢুকলো। হাসি হাসি মুখ করে বলল, সবার জন্য ডালপুরি নিয়ে এসেছি। দোকানদার বেশ ভালো মানুষ, পুরীর সাথে চাটনিও দিয়েছে। মা একটু চা বানিয়ে দেবে? ডালপুরির সাথে চা, চমৎকার কম্বিনেশন। ফুফু বিস্মিত গলায় বলল, তুই এখানে কেন এসেছিস? আপু স্বাভাবিক গলায় বলল, এখানে আসবো না তো কোথায় যাব? যে ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিলি তার কাছে যাবি। এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। অদ্ভুত কথা বলো না তো মা। আমি কেন কোনো ছেলের সাথে পালাবো? মনিরা যে বলল তুই পালিয়ে গেছিস। ছেলেটা তোর সাথে একই ক্লাসে পড়ে। আচ্ছা মা, মনিরা বলল আর তোমরা মেনে নিলে। আমার উপর কি তোমাদের একটুও বিশ্বাস নেই? ফুফা চেয়ারে বসে পা নাড়াচ্ছিলেন। তিনি স্বাভাবিক ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। কোমল গলায় বললেন, আমার বিশ্বাস ছিল। মনিরাকে যা বলার বলে দিয়েছি, চিন্তা করিস না। তোর মা একটু ঘাবড়ে গিয়েছিল আর কি। পাপ থাকলে তো শাস্তির ভয় পেতেই হবে। যাই হোক, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে কিছু মুখে দে। তিশা আপু শান্ত ভঙ্গিতে ডালপুরির প্যাকেট দাদির হাতে দিল। তারপর স্বাভাবিক পায়ে নিজের ঘরে চলে গেল। দাদি বললেন, আজকালকার ছেলে মেয়েরা হয়েছে বটে এক নম্বরের বেয়াদব। ফুফু কিছু বলল না, চোখের পানি মুছে কঠিন মুখে তাকিয়ে রইল। সূর্য ডুবছে অনেকক্ষণ, এখনো সন্ধ্যার নাস্তা হাতে পৌঁছায়নি। আপু ডালপুরি নিয়ে এসেছিল, বেশি না হলেও একটা অন্তত আমার পাওয়ার কথা, পাইনি। বাড়ির পরিবেশ থমথম হয়ে আছে। ফুফু আপুকে অনেক কথা শুনিয়েছে, গায়ে হাত তুলেছে পর্যন্ত। আমার কাছে ব্যাপারটা একটুও ভালো লাগেনি, বাড়াবাড়ি মনে হয়েছে। তবে আগ বাড়িয়ে কিছু বলতে যাইনি। এ বাড়িতে আমার মতামতের গুরুত্ব নেই বললেই চলে। তাছাড়া এমনিতেও ফুফুর মেজাজ তেতো হয়ে আছে। আমি কিছু বললে আর রক্ষে থাকতো না। দাদি 2 কাপ চা হাতে নিয়ে আমার ঘরে আসলেন। অসম্ভব কোমল গলায় বললেন, পড়াশোনা করছিস নাকি? না, এমনি শুয়ে আছি, ভালো লাগছে না। চা নিয়ে এসেছি, চা খেয়ে দেখ, ভালো লাগবে। আচ্ছা দাও। বিছানা উঠে বসলাম। হাত বাড়িয়ে চায়ের কাপ নিতে নিতে বললাম, দাদি, তোমার শরীর ভালো? বুড়ো বয়সে শরীর ভালো থাকে না। তোর পড়াশোনা কেমন চলছে? ক্লাস হয়? পরীক্ষা হচ্ছে, মূল্যায়ন যাকে বলে। বই দেখে লেখালেখি কেমন হচ্ছে? খুব বেশি ভালো হচ্ছে না। সবাই আগে আগে প্রশ্ন পেয়ে যাচ্ছে, উত্তরও পাচ্ছে, আমি কিছু পাচ্ছি না। এসব কোথায় পাওয়া যায়? ওই তো অনলাইনে পাওয়া যায়। ইউটিউবে পরীক্ষার আগের দিন রাত 9টায় উত্তর সহ প্রশ্ন পাওয়া যায়। দাদি আঁতকে উঠলেন। হয়তো তার কিছু বলার ছিল, বলতে দিলাম না। প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, তুমি কি কিছু বলবে? হ্যাঁ বলবো। বলবো বলেই তোর কাছে আসা। দরজা খোলা, দরজা ভেজিয়ে দিয়ে এসে বস, অনেক কথা আছে। উঠে গিয়ে দরজা ভেজিয়ে দিলাম। দাদি শীতল গলায় বললেন, চেকে সই করেছিস কেন? ফুফু টাকা চাইছিল। ফুফা নাকি কার কাছে দেনা আছে।
আমাকে সই করতে বলল তাই করেছি। ফুফার দেনার ব্যাপার ফুফা বুঝবে, তোকে ভাবতে হবে না। তুই সই করলি কেন? চিন্তা করো না, আমি সব জেনে বুঝে সই করেছি। অল্প বয়সী ছেলের সই নিয়ে ওরা টাকা তুলতে পারবে না। ব্যাংক বাচ্চাদের সইয়ের গুরুত্ব দেয় না, সাথে একজন অভিভাবক লাগবে। আর ফুফু তো তোমাকে সই করতে বলতে পারবে না। দাদি চমকে উঠলেন, নিজেকে সামলে নিতে নিতে বললেন, তুই এত চালাক হলি কবে? দেখে তো হাদা মনে হয়। সব জিনিস দেখা দিয়ে বিচার করা যায় না দাদি। চোখে দেখা সত্য কখনো কখনো মিথ্যে হয়ে যায়। ভালোই বলেছিস। শোন দাদু ভাই, লাভের গুড় খাওয়া পিঁপড়েকে কখনো বিশ্বাস করতে নেই। ওরা তোকে একদম নিঃস্ব করে দিতেও দুবার ভাববে না। আচ্ছা দাদি, আমি ওদের কি ক্ষতি করেছি? ওরা কেন আমার সাথে এমন করে? বাবা থাকতে ফুফু আমায় কত ভালোবাসতো, আর এখন চোখেই দেখতে পারে না। সব সময় আমাকে দু চোখের বিষ মনে করে। এই পৃথিবীর মানুষ এতিমদের গুরুত্ব দেয় না দাদু ভাই। চিন্তা করিস না, আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দিবেন। ভরসা রাখ। এসব ভাবতে ভালো লাগে না। দাদি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, অসম্ভব কোমল গলায় বললেন, আমি বেঁচে থাকতে ওরা কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। চিন্তা করিস না দাদু ভাই। ফুফু সেদিন জামদানি শাড়ির ব্যাপারে কি বলছিল? তুমি সত্যি ওই শাড়ি কিনতে চেয়েছিলে? আগামী শুক্রবার আমার মামাতো ভাইয়ের নাতির বিয়ে দাওয়াত করেছে, ওকে দিতে চেয়েছিলাম। তাহলে তোমার কথা বললে কেন? কাকে দেব সে কথা বলেছিলাম না, তাই হয়তো ভেবে নিয়েছে আমার জন্য বলেছি। আচ্ছা, ফুফুদের মধ্যে ঝগড়া হচ্ছিল কি নিয়ে? কিসব টাকা পয়সা নিয়ে? তুই ওদিকে খেয়াল দিস না, মন দিয়ে পড়াশোনা কর। সব সময় মনে রাখবি, দুনিয়ার বুকে তুই একদম একা। অন্ধকারে তোর ছায়াও তোকে ছেড়ে চলে যাবে। মনে রাখবো, শিমুল আর তালেবের থেকে দূরে থাকবি। ওদেরও খুব একটা সুবিধার মনে হয় না। আচ্ছা থাকবো। তুলি বলছিল তোকে নিয়ে কার জন্মদিনে যাবে। যাবি না, ওদের কারোর সাথে কোথাও যাবি না। আমায় না বলে মোশারফের সাথে মাছ ধরতে গিয়েছিস, কিছু বলছি না। এরপর থেকে আর যাবি না। দাদিকে চিঠির ব্যাপারে বলে দিতে ইচ্ছে করলো, কিন্তু বললাম না। দাদি শুনলে অযথা চিন্তা করবে। বুড়ো বয়সে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো মানে নেই। দাদি কিছু বলতে যাচ্ছিলেন, ফুফু এসে দরজা খুলল। খটখটে গলায় বলল, রাত হয়েছে, খেতে আসো। দাদি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমার খাওয়ার দেরি আছে, গ্যাসের ওষুধ খাওয়া হয়নি। ফয়সাল তুই খেতে যা, বেশি রাত করিস না। উঠে দাঁড়ালাম। হঠাৎই খেয়াল হলো আমি খুব সাবধানে হাঁটছি। বেড়ালের মতো নিঃশব্দে পা ফেলার চেষ্টা করছি, যেন পায়ের নিচের মাটি নরম। একটু জোরে পা ফেললে ভেতরে ঢুকে যাব। রান্নার আয়োজন ভালো হয়নি। দুদিনের বাসি ডালের সাথে পাট শাক ভাজি। ডালটা কেমন টকটক হয়ে গেছে, মুখে দেওয়া যাচ্ছে না। সবচেয়ে কোণার চেয়ারটা আমার জন্য বরাদ্দ। ফুফা আমার সামনের চেয়ারে খেতে বসেন, আজও বসেছেন। তার খাবার জন্য আলাদা ব্যবস্থা হয়েছে। জবের আটার রুটির সাথে আলু ভাজা আর ডিম। ফুফা খুব তৃপ্তি নিয়ে খাচ্ছেন। খাওয়ার মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন। তাকানোর ধরনটা অদ্ভুত, বিরক্ত লাগে দেখতে। ফুফু বলল, শিমুল তোর ভাত খাওয়ার দরকার নেই, রুটি খা। ভাত বেশি নেই, সবার হবে না। শিমুল ভাত খেলো না। 3টে রুটির সাথে একটা ডিম নিয়ে খেতে বসলো। তালেবও অত্যন্ত সাবধানে খাবার খাচ্ছে। চোরেরা চুরি করার সময় এমন সাবধানতা অবলম্বন করে। খাওয়া প্রায় শেষের দিকে তখন দাদি এলেন। আমার থালার দিকে তাকিয়ে বললেন, কি দিয়ে খাচ্ছিস? ডাল আর পাট শাক। তোকে ডিম ভাজা দেয়নি? আমি শুকনো মুখে ফুফুর দিকে তাকালাম। ফুফু চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। দাদি বললেন, কাল থেকে তোমরা আলাদা রান্না করবে। আমি আর ফয়সাল তোমাদের হাঁড়িতে খাবো না। ছোট দাদি বিস্মিত হওয়ার ভান করে বললেন, কেন বেয়ান? আমাদের সাথে খেতে কি সমস্যা? দাদি কঠিন মুখে বললেন, কি সমস্যা তা আপনি ঠিকই বুঝতে পারছেন।
শুধু শুধু ভান করবেন না। ফুফু রেগে গিয়ে বলল, মা তুমি কি সব কথা বলছো? কি বলছে তা কি তুই বুঝতে পারছিস না? সবার জন্য ডিম ভাজা হয়েছে, ফয়সালের ডিম ভাজা কোথায়? সবার জন্য ডিম ভাজা হয়নি মা, তোমার জামাইকে রুটির সাথে ডিম দেওয়া হয়েছে। ভাত কম বলে শিমুল রুটি খাচ্ছে। দাদি বরফ শীতল গলায় বললেন, বয়স বাড়লো চোখ ঠিক আছে। তালেবের ভাতের নিচে ডিম ভাজা স্পষ্ট বোঝা যাচ্ছে। হলফ করে বলতে পারি বাকিদের জন্য ডিম ভাজা হয়েছে। ফুফু আমতা আমতা করে বলল, একটা দিন ঝামেলার মধ্যে রান্না হয়নি বিধায় তুমি হাড়ি আলাদা করতে চাইছ? আমরা কি খুব বেশি খাই? তোমার জামাই কি বাজার করে না? আমার মনে হয় না জামাই নিজের টাকায় বাজার করে। প্রতি মাসে দুজনের খাওয়া বাবদ 20,000 টাকা করে নিলে নিজের পকেট থেকে 1 পয়সাও খরচ হওয়ার কথা না। ফুফা বললেন, আম্মা আপনি ভুল ভাবছেন। আজকাল জিনিসপাতির দাম অনেক বেড়ে গেছে। তাছাড়া আপনার ওষুধের পিছনেই 5,000 টাকা খরচ হয়। 2 পাতা গ্যাসের ওষুধের দাম 5,000 টাকা? কোন কোম্পানির ওষুধ কেনা হয়? ফুফা মিয়ে গেলেন। ফুফু তেতো গলায় গালাগাল করতে করতে নানান কথা বলতে লাগলো। অশ্রাব্য কুৎসিত ধরনের কথা। সেসব কথা দাদির কোনো হেলদোল দেখা গেল না। তিনি স্বাভাবিক ভঙ্গিতে খাওয়া শেষ করে উঠে গেলেন। যাওয়ার আগে বললেন, শোনো জামাই, আমাদের জন্য একটা রান্নার লোক ঠিক করবে, আর নিচতলা 2টো ঘর খালি করে দেবে। বাসা ভাড়া দেব। ফুফা মাথা নাড়লেন। এর অর্থ হ্যাঁ হতে পারে আবার নাও হতে পারে। মুখে কিছু বললেন না। বাকি সদস্যদের খুব বিচলিত মনে হতে লাগলো। স্পষ্ট বোঝা যাচ্ছে রাতেও ফুফুর সাথে ফুফার ঝগড়া হবে। চিৎকার চেঁচামেচিতে ঘুমানোর জো থাকবে না। অশান্তি। রাত 11টার দিকে তিশা আপু আমার ঘরে এলো। হাতের ইশারায় চুপ থাকতে বললে বিছানার পাশে এসে বসলো। নিচু গলায় বলল, তোকে আমার হয়ে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একটা চিঠি দেখে দেখে নকল করে দিবি। বদলে তোকে কিছু পারিশ্রমিক দেব। কার চিঠি? কিসের চিঠি? প্রেমপত্র? আপু আমার মাথায় গাঁটটা মেরে বলল, এসব কথা কোথা থেকে শিখেছিস? প্রেমপত্রে তুই কি বুঝিস? ইস, আমি কি এখনো বাচ্চা আছি নাকি? তুমি জানো আমাদের ক্লাসে কতজন প্রেম করে? বাথরুমের দরজার দেয়ালে কিসব বাজে বাজে কথা লেখা থাকে। পড়লে তোমার হাত পা অবশ হয়ে যাবে। কি বলছিস তুই? সত্যি কথা বলছি। ক্লাসের ফাঁকে ওর দিকে তাকিয়ে মুচকি হাসে। হাসার ভঙ্গিটা অশ্লীল মনে হয়। আপু বিব্রত মুখে এদিক ওদিক তাকাতে লাগলো। খানিকটা সময় নিয়ে স্বাভাবিক হয়ে বলল, এসব কথা বাদ দে, কাজের কথা শোন। বলো। বলবো, তার আগে বল কাউকে বলবি না। আচ্ছা বলবো না। আমায় কথা দিচ্ছিস তো? দিচ্ছি। আজকে সব বন্ধু বান্ধব মিলে ট্রুথ আর ডেয়ার খেলছিলাম। আমি ডেয়ার নিয়েছি। ওরা বলেছে কালকের মধ্যে কোনো ছেলের কাছ থেকে প্রেমপত্র লিখে আনতে হবে। এখন তুই আমার ভরসা। চোখ সরু করে বললাম, মনির আপু কি ডেয়ার কমপ্লিট করতে এসেছিল? হ্যাঁ রে। কাউকে বলবি না তো? না, বলবো না। ডেয়ার পূরণ করতে না পারলে ওদের ট্রিট দিতে হবে। আমার হাতে কোনো টাকা পয়সা নেই। প্লিজ ভাই, একটু লিখে দে না। আচ্ছা দাও, লিখে দিচ্ছি। কাগজ এনেছ? আপু মুখ টিপে হাসলো। এই বাড়িতে একমাত্র তিশা আপুর সাথে আমার একটা সহজ সম্পর্ক আছে। কখনো কিছু প্রয়োজন হলে আপুকে বলতে পারি। ইস, আপু যদি আমার নিজের বোন হতো। 2 পাতা প্রেমপত্র লিখতে গিয়ে আমার হাত ব্যথা গেছে। চিঠির ভেতর কিসব কঠিন কঠিন ভাষা, চুম্বন, আলিঙ্গন, প্রিয়তমাসু, আরও কত কি। ভোর রাতের দিকে একটা স্বপ্নে ঘুম ভেঙে গেল। বিভৎস ভয়ঙ্কর স্বপ্ন। লাফিয়ে বিছানায় উঠে বসলাম। সারা শরীর ঘামে ভিজে গেছে। বুকের ভেতর ধরফর করছে। স্বপ্নে সে অচেনা লোকটা দেখলাম, আর একটা হাত কাটা। লোকটা আমায় নৌকায় করে মাঝ নদীতে নিয়ে গেল। একটা ধারালো ছুরি দিয়ে পেটের এফর ওফর করে দিল। বুকে খুব ব্যথা করছে। কেমন যেন দম আটকে আসছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মনে হয়। ধারালো ছুরি দিয়ে পেটটা এফর ওফর করে দিতে দিতে বলল, কাজ শেষ, সব কাজ শেষ। বুকের ভেতর ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। কেমন যেন দম আটকে আসছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মনে হয়। পানির পিপাসা তীব্র হয়ে উঠেছে। পরপর 2 গ্লাস পানি পান করলাম। হাত পা কেমন যেন অবশ হয়ে আছে। এলোমেলোভাবে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ফেললাম। চারদিকে অন্ধকার। ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয়। গাঢ় অন্ধকারে চোখ মেলে থাকলে ভয়ে অসাড় হয়ে যেতে হয়। কোলবালিশটা বুকে জড়িয়ে আছে, এতে ভয় একটু কম অনুভব হয়। ঘুমের অতল গভীরে তলিয়ে গেলাম।
আজ আমার ঘুম ভাঙলো খুব ভোরে। আলো তখনও ভালো করে ফোটেনি, এখনো অন্ধকার গাঢ় হয়ে আছে। আকাশের ক্ষীণ আলো আধারিতে মন অন্যরকম হয়ে যায়। ভোর রাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছিল। শরীরটা ম্যাজম্যাজ করার কথা, কিন্তু না, শরীর বেশ ঝরঝরে লাগছে। স্বপ্নের ভয়টা আর নেই। নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। বহুদিন হলো মা বাবার কবরের কাছে যাওয়া হয় না, আজ যেতে ইচ্ছে করছে। কেন করছে সেও এক রহস্য। ধীর পায়ে হেঁটে কবরের সামনে এসে দাঁড়ালাম। কালো সিমেন্ট দিয়ে কবরের দেওয়াল বাঁধানো, তাতে খোদাই করে বাবা মায়ের নাম লেখা। দেওয়ালের উপর একটা হাত রাখলাম। মা, বাবা, বহুদিন হয়ে গেছে তোমাদের কবরের কাছে আসা হয় না। এখানে এলেই দু চোখে পানি ভরে যায়। ব্যাপারটা একটুও ভালো লাগে না। তোমরা খুব রাগ করো, তাই না? সত্যি বলতে কি, আমার তোমাদের কাছে আসতে ইচ্ছে করে না। কে আমি তোমাদের? বলো, আমি কি তোমাদের কিছু হই না? আমি যদি সত্যিই তোমাদের কেউ হতাম, তবে আমায় ফেলে এভাবে চলে যেতে পারতে না। অরেল সম্পদের মাঝে আমায় এমনভাবে ফেলে চলে গেলে যেন মনে হয় সহস্র হায়নার মাঝে আমি এক অসহায় হরিণ ছানা, যার কেউ নেই। পদে পদে মৃত্যু ভয় যাকে তাড়া করে বেড়ায়। প্রিয় মা, তোমার কথা একটু বেশিই মনে পড়ে। রোজ সকালে ঘুম থেকে ওঠা নিয়ে তোমায় শোনানো করা কথাগুলো খুব মনে পড়ে। আজকাল কেউ ঘুম থেকে উঠতে জোর করে না, ইচ্ছে মতো ঘুমোতে পারি। রাতে খাওয়া শেষে দুধের গ্লাস নিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে থাকে না। বইয়ের পাতায় মুখ গুজে কাউকে এখন ফাঁকি দিতে হয় না। সব কিছু বদলে গেছে মা, এমন বদল তো আমি চাইনি। কবরের পাশে দাঁড়িয়ে যেন কোন দোয়াটা পড়তে হয় ভুলে গেছি। সূরা কালাম যা জানতাম প্রায়ই ভুলতে বসেছি। চর্চা নেই যে। এখন আর কেউ ফজরের নামাজ পড়তে জোর করে না। দাদি বলে ঠিকই, তোমার মতো হয় না। বাবাকেও খুব মনে পড়ে। গুম গুম চোখে বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে যাওয়া, হিরুর দোকানের আলু পরোটা ছিঁড়তে ছিঁড়তে রূপকথার গল্প শোনা, মধ্য দুপুরে পুকুরের পানিতে সাঁতার কেটে বেড়ানো, এসবের কিছুই আমি ভুলতে পারি না। স্মৃতি আমায় ভুলতে দেয় না। মধুর স্মৃতি কেন বিষাক্ত হয়ে যায় বলতে পারো তোমরা? কেন তাতে অশ্রু ঝরে পড়ে? হাত দিয়ে চোখ মুখ মুছে ফেললাম। চারদিকে সূর্যর আলো চকচক করছে। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। চমৎকার একটা সকাল, মন ভালো করে দেওয়ার মতো চমৎকার। সকালে নাস্তার টেবিলে খেয়াল হলো কিছু পরিবর্তন এসেছে। আজকের খাবার অন্য দিনের মতো নয়। পরোটা, ভুনা গোস্ত, চিড়ের পোলাও, দই মিষ্টি। সচরাচর এত ভালো খাবার সকালের নাস্তায় পাওয়া যায় না। খানিকটা বিস্মিত ভঙ্গিতে বললাম, কেউ কি বেড়াতে আসবে নাকি? ফুফু নাস্তা গুছিয়ে রাখছিল। মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করতে করতে বলল, তুলিকে ছেলেপক্ষ দেখতে আসবে। তুলি আন্টির বিয়ে ঠিক হয়েছে? বিয়ে ঠিক হয়নি, সবে দেখা দেখে হচ্ছে। মনে হয় বিয়েটা হয়ে যাবে। তুলি যেমন সুন্দর তেমনই গুণবতী। এমন মেয়ে কি কেউ হাতছাড়া করে? তুলি আপু সুন্দর কথাটা সত্যি। টানা টানা চোখ, জোড়া ভ্রু, ঠোঁটের রং হালকা গোলাপি। একবার চোখ পড়লে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তবে তার চরিত্রে ভালো কিছু খুঁজে পাওয়া যায়। স্পষ্ট মনে আছে, এই মেয়েই একদিন ফুফুর রান্নায় মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল। ঝাল তরকারি কেউ মুখে তুলতে পারেনি, সেই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। ফুফু নিজেও তার ছোট ননদকে পছন্দ করতো না। এখন খুব মিল হয়েছে। হঠাৎই ফুফুর শ্বশুরবাড়ির লোকের প্রতি মহব্বত বেড়ে গেছে। উঠতে বসতে মনে হয় এরা ফুফুর আত্মার আত্মীয়। কথা ছিল মেহমান আসলে তাদের সাথে সকালে নাস্তা করা হবে। আয়োজনও ছিল তেমন, কিন্তু দাদি তা হতে দিলেন না। নিজে খেয়ে নিলেন এবং আমাকেও জোর করে খাইয়ে দিলেন। ছোট দাদি তীক্ষ্ণ চোখে তাকালো, মুখে কিছু বললেন না। খাওয়া শেষ করে দাদি বললেন, জামাই, তোমাকে একটা কাজ করতে বলেছিলাম, করেছ? ফুফা আমতা আমতা করে বলল, কি কাজ আম্মা? একজন রান্নার লোক ঠিক করতে বলেছিলাম, আর দুটো ঘর ফাঁকা করতে বলেছিলাম। ফুফু বলল, মা তুমি বলো কার ঘর ফাঁকা করব? সবাই যার যার নিজের ঘরে থাকে। তুমি যদি ফয়সালের সাথে থাকতে তাহলে একটা ঘর ফাঁকা হয়ে যেত। দাদি কঠিন গলায় বলল, এটা ফয়সালের বাড়ি। এখন ফয়সালকেই যদি অন্যের সাথে ঘর ভাগাভাগি করতে হয়, তাহলে এতগুলো ঘরে কে থাকবে? ছোট দাদি বললেন, তাহলে আপনিই বলেন কে কোথায় থাকবে? আমাদের বলা তো আপনাদের পছন্দ হবে না। আপনি গিয়ে তুলির কাছে ঘুমাবেন, আর তিশাকে আমার ঘরে ঘুমাতে বলবেন। ফুফা বললেন, মায়ের কারোর সাথে থাকতে অসুবিধা হয়।
সমস্যা হলে ফয়সালকে তালেবার শিমুলের সঙ্গে থাকতে দিলাম। জামাই বাবা, এটা আমাদের বাড়ি। নিজের মাকে স্পেশাল রুমে থাকতে দিতে হলে নিজের বাড়িতে গিয়ে থাকতে দাও। আমাদের কিছু সুবিধা অসুবিধা আছে। ফুফা চোখ গরম করে মেঝের দিকে তাকিয়ে রইল। মুখ দেখে মনে হচ্ছে তার খুব রাগ হচ্ছে, তবে তিনি সেই রাগ প্রকাশ করতে পারছেন না। ফুফু বলল, মা, তোমার কি মনে হয় না তুমি বাড়াবাড়ি করছো? এত বড় বাড়িতে আমাদের থাকা নিয়ে তোমার এত সমস্যা হচ্ছে কেন? তাছাড়া তোমার এত টাকার প্রয়োজন যে বাড়ি ভাড়া দিতে হবে? দরকার পড়লে আমাদের বলো, আমরাই ভাড়া দিয়ে থাকছি। এ বাড়িতে তো তোমাদের সুবিধার জন্য এসেছিলাম। এখন তোমার ভাব লক্ষণ দেখে মনে হচ্ছে টাকা পয়সা কবরে নিয়ে যাবে। দাদি ফুফুর দিকে এগিয়ে গেলেন এবং সবাইকে চমকে দিয়ে ফুফুর গালে একটা থাপ্পড় মারলেন। ফুফু হতভম্ব হয়ে দাদির দিকে তাকিয়ে রইল। দাদি বললেন, অনেক দিন ধরে তোদের বাড়াবাড়ি সহ্য করছি, আর না, তোদের সবার খুব বেশি বার বেড়েছে। এত বড় একটা বাড়ি, অথচ ফয়সাল চিলেকোঠার ঘরে থাকে। ঘরে একটা খাট আর টেবিল রাখলে কোনো জায়গা থাকে না। অনেক দিন থেকে দেখছি। ভেবেছিলাম তোরা শুধরে যাবে, কিন্তু আমার ধারণা ভুল। মা বাপ মরা ছেলেটাকে নিঃস্ব করে দিতে চাস? লজ্জা করে না তোদের? ছোট দাদি বললেন, আপনি ভুল বলছেন বেয়ান। ফয়সাল নিজেই তো ওই ঘর পছন্দ করে নিয়েছে। আপনার মেয়ে তো ফয়সালকে নিজের ছেলেদের থেকেও ভালো জানে। দাদি গলায় স্বর বদলে বলল, আজকাল আমার মেয়ের প্রতি আপনার ভালোবাসা দেখে বিস্মিত হয়ে যায়। আশ্চর্য! একটা সময় আপনিই তাকে পছন্দ করতেন না, নিজের ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইতেন। ছোট দাদি সত্যিকার অর্থে নিভে গেলেন। মুখ দেখে মনে হচ্ছে তার আর কিছুই বলার ক্ষমতা নেই। ফুফুর বিয়ে 2 বছর পর্যন্ত কোনো ছেলে মেয়ে হচ্ছিল না। ছোট দাদি নিজের ছেলের বিয়ে দিতে চাইলেন, পাত্রী পর্যন্ত ঠিক করলেন। শেষ মুহূর্তে দাদা গিয়ে সেই বিয়ে ভেঙে দিয়েছে। টাকা পয়সা দিয়ে ভেঙেছিল, তবে কখনো স্বীকার যাননি। ভেবেছিলাম ছোট দাদি আর কিছু বলবেন না, তবে তিনি আমাকে ভুল প্রমাণিত করে বললেন, আপনি অহেতুক তর্ক করছেন। ফয়সাল তো সামনে আছে, ওকে জিজ্ঞেস করে দেখুন নিজে থেকে ওই ঘর পছন্দ করেছিল কিনা। না বেয়ান, ফয়সাল নিজে ওই ঘর পছন্দ করেনি। শিমুল আর তালেবের থাকার জন্য ফয়সালের নিজের ঘর ছেড়ে ওই ঘরে আসতে হয়েছে। আপনারা অনেক বেশি সতর্কতার সাথে এসব বিষয় পরিবর্তন করেছেন, যেন হুট করে চোখে না পড়ে। ফুফা বললেন, সমস্যা নেই আম্মা, ফয়সালের জন্য দোতলা একটা ঘরের ব্যবস্থা করে দেয়া যাবে। আপাতত আপনি একটু চুপ করেন। আজ তুলিকে দেখতে আসবে, ওদের পছন্দ হলে বিয়ে পড়িয়ে দেব। তখন আপনার একটা ঘর খালি হয়ে যাবে। সামনের মাসে আমরাও বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করব। এভাবে আর থাকা যায় না। দাদি চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। তাকে দেখে খুব একটা দুঃখী মনে হলো না। বেলা 12টা পর্যন্ত সবাই মেহমানদের জন্য অপেক্ষা করলো। ফুফা পর্যন্ত না খেয়ে বসে আছে। মেহমানদের ভাব লক্ষণ দেখে মনে হচ্ছে না তারা আসবে। তুলি আন্টি শুকনো মুখে সোফায় বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব অপমানিত বোধ করছে। পৃথিবীর কোনো ছেলের তার মতো সুন্দরী মেয়েকে অপেক্ষা করানোর যোগ্যতা নেই। ফুফু বলল, অনেক তো হলো, সবাই যার যার মতো খাবার খেয়ে নাও। আজ মনে হয় ওরা আসবে না। ফুফা মাথা নাড়লেন, শান্ত গলায় বললেন, ফয়সালকেও খেতে দাও, ওকে নিয়ে একটা জায়গায় যাব। আমার সারা শরীরে হিমশীতল বাতাস বয়ে গেল। ফুফার মুখের উপর না বলা সাহস আমার নেই, আবার তার সাথে যাওয়ারও সাহস নেই। খাওয়া শেষে ফুফা আমার হাত ধরে বাইরে নিয়ে গেলেন। বরফ শীতল গলায় বললেন, ভৈরব নদীর পাড়ে চল, একটা কাজ আছে। সারা শরীরে হিমশীতল বাতাস বয়ে গেল। ফুফার মুখের ওপর না বলা সাহস নেই, আবার তার সাথে যাওয়ার সাহসও নেই। নিজের সমস্ত সাহস এক করে বললাম, ভর দুপুরে যেতে ইচ্ছে করছে না, অন্য সময় যাব। দুপুর তো কি হয়েছে, রোদ নেই, বিকালে বৃষ্টি নামতে পারে। এখনই চল, যা কাপড় বদলায়, আমি অপেক্ষা করছি। ফুফা পকেট থেকে সিগারেট বের করে সিগারেট ধরালো। সরল গলায় বলল, দাঁড়িয়ে আছিস কেন, কথা কানে যাচ্ছে না? দেরি করলে মাছ পাওয়া যাবে না। ফুফার দিকে তাকালাম।
আকাশের দিকে তাকিয়ে সিগারেটের পশ্চাৎ দেশে সুখ টান দিচ্ছে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে আমায় না নিয়ে এক পাও নড়বেন না। দাদিকে বলবো? না থাক, সব কথা দাদিকে বলতে ইচ্ছে করে না। বৃদ্ধ মানুষ, সারাক্ষণ নানান চিন্তা উত্তেজিত হয়ে থাকে। তার উপর হাই প্রেশার, হার্টের সমস্যা। ডাক্তার সাহেব টেনশন করতে নিষেধ করেছেন। এই মুহূর্তে আমি কিছু বললে দাদি চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। সেটা একদম ঠিক হবে না। ঘরে গিয়ে কাপড় পাল্টে এলাম। বেরোবার আগে দাদির ঘরে উকি দিয়ে এসেছি। দাদি ঘরে নেই, কোথায় গেছে কে জানে। দাদি কোথাও যাওয়ার সময় কাউকে বলে যায় না, নিজের ইচ্ছে মতো চলে। বর্ষার সময় রাস্তাঘাট অন্ধকার, আকাশে মেঘ জমছে। ফুফা আগে আগে হাঁটছেন, স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা বলছেন। কথার ধরন খুবই স্বাভাবিক। এই যেমন, ফয়সাল মিয়া, পড়াশোনা কেমন চলে? ভালো চলছে। কেমন ভালো? মোটামুটি ভালো নাকি বেশ ভালো? মোটামুটি ভালো। ভালো করে পড়াশোনা করা উচিত, না হলে জীবনে কোনো উন্নতি করতে পারবে না। মনে থাকবে? শুধু মনে রাখলে হবে না, সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। আচ্ছা, নিয়মিত স্কুলে যাবে? স্কুলে না গেলে পড়াশোনা হয় না। ঠিক আছে, যাব। কথার পিঠে কথা বলতে ভালো লাগছে না। নানান চিন্তায় মাথা খারাপ হয়ে আছে। দাদি আজকাল যা শুরু করেছেন তাতে খুব তাড়াতাড়ি বিশাল ঝামেলা বাঁধবে। এই বয়সে দাদির এত ঝক্কি সহ্য হবে না। ফুফুর ইচ্ছে মতো বাড়িটা ওদের নামে লিখে দিলেই সব ঝামেলা শেষ হয়ে যায়। আমি আর দাদি গিয়ে খুলনার বাড়িতে উঠতে পারি। দাদি তা করবেন না। কেন করবেন না সেও এক রহস্য। কাদা রাস্তায় জুতো পায়ে দিয়ে হাঁটা যায় না, কেমন পিছল হয়ে যায়। ফুফা বললেন, ফয়সাল মিয়া বোধহয় আমায় পছন্দ করো না। স্বাভাবিক গলায় বললাম, আপনি কি আমায় পছন্দ করেন? কখনো তুমি, কখনো তুই বলে সম্বোধন করেন। কখনো ঠান্ডা মেজাজে কথা বলেন, কখনো শান্ত থাকেন। মেজাজ এমন হলে আমি মানুষ হিসেবে বেশ ভালো। মনে মনে বললাম, নিজের ঢাক নিজে পেটাচ্ছে, খবিশ লোক একটা। ফুফা বললেন, তোমার একটা খবর দিই, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ফুফা আমাকে কি এমন বলতে চাইছেন যা শুনলে আমার মাথা খারাপ হয়ে যাবে? আজ ফুফার ভেতর অস্বাভাবিক কিছু লক্ষ্য করছি না। ডান হাতে মাছ ধরা জাল নিয়ে শান্ত ভঙ্গিতে হাঁটছেন, টুকটাক কথাবার্তা বলছেন। এখানে ভয়ের কিছু নেই। হঠাৎই চিঠির কথা মনে পড়লো এবং ভয়ে আচ্ছন্ন হয়ে গেলাম। ফুফা বললেন, কথা বলছো না কেন? শুনবে নাকি? কাপা গলায় বললাম, হ্যাঁ শুনবো। বলুন। আগের দিন তোমার একটা টেস্ট নিলাম, তুমি 100-110 নম্বর পেয়েছো। কি টেস্ট নিয়েছেন? আমার তো কিছু মনে পড়ছে না। তোমার ফুফুর সাথে বাজি ধরেছিলাম। আপনার কথা বুঝতে পারছি না। দাঁড়াও, বুঝিয়ে বলছি। সেদিন রাতে খাওয়া শেষে দুজন বিছানায় শুয়ে আছে। তোমার ফুফু বলল, ফয়সাল আমাদের পছন্দ করে না, বিশ্বাসও করে না। আমি বললাম, আরে তুমি ভুল ভাবছো। আমরা তো নিজের লোক। নিজের লোক আর পরের লোক নেই। মা সবসময় ফয়সালের কানে আমাদের নামে বিষ ঢালে। বাচ্চা ছেলের উপর এর প্রভাব পড়ে না বলো? তা পরে বই কি। আম্মা যে কি শুরু করছেন, নিজেদের মধ্যে ঝামেলা লাগতে চাইছেন। তবে তুমি কষ্ট পেও না, ফয়সাল আমাদের বিশ্বাস করে। না রে, ফয়সাল আমাদের বিশ্বাস করে না। বাজি হয়ে যাক। কি বাজি? ফয়সাল যে আমাকে খুব বিশ্বাস করে তা তোমাকে প্রমাণ করে দেখাবো। কিভাবে দেখাবে? ওকে নিয়ে মাছ ধরতে যাব, তাহলেই সব বোঝা যাবে। মাছ ধরতে গেলে কিভাবে সব বোঝা যাবে? আহা, শোনোই না। মাছ ধরতে যাওয়ার সময় তিশার হাত থেকে ওকে একটা চিরকুট লিখব। তাতে লেখা থাকবে, আমি ওকে মারতে চাই। তারপর তারপর ফয়সাল আমার সাথে গেলে বুঝতে হবে ও আমাদের বিশ্বাস করে। আর যদি আম্মাকে ডেকে ঝামেলা শুরু করে, তাহলে বুঝবো আমাদের বিশ্বাস করে না। হিসাব বরাবর। আমার খুব ভয় করছে। মা জানলে থানা পুলিশ করতে পারে। ওনাকে একটুও বিশ্বাস নেই। কিছু হবে না, ফয়সালের প্রতি আমার বিশ্বাস আছে। হতভম্ব হয়ে ফুফার দিকে তাকিয়ে রইলাম। এই লোক বলে কি? এসব কিছু পরিকল্পনা করে করেছে শুধুমাত্র আমার বিশ্বাস পরীক্ষা করার জন্য। কথাটা আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে না, আবার ঠিক অবিশ্বাসও হচ্ছে না। ফুফা সহজ ভঙ্গিতে হাসলেন, তরল গলায় বললেন, বাবা ফয়সাল, তোমাকে আমি ছেলের মতো ভালোবাসি। শিমুল আর তালেবের সাথে পার্থক্য করি না। আমি তোমার ভালোই চাই। ফুফার এই কথার উত্তরে খুব গুছিয়ে কিছু বলা উচিত, যাতে উনি সন্তুষ্ট হয়ে যান। কিন্তু তেমন কোনো শব্দ আমার মাথায় আসছে না। আমার চুপ থাকা দেখে ফুফা বললেন, কি হলো, চিন্তায় পড়ে গেলে নাকি?
না না, চিন্তা কিসের? আসলে কি বলবো বুঝতে পারছিলাম না। ফুফা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুমি আর কি বলবে বলো? যাদের জন্য চুরি করি তারাই বলে চোর। তোমাকে আর আম্মাকে খুব ভালোবাসি বিধায় নিজের বাড়িঘর ফেলে এখানে এসে উঠেছি। চাকরির বদলি করাতে কত সমস্যা হলো, তারপর আম্মার মন পাওয়া যায় না। দাদির মন দিয়ে কি করবেন ফুফা? ফুফা চমকে উঠলেন। সেই চমক আমার চোখ এড়ালো না। এই লোকটা হুট করে এমন কথা কেন বলছে বুঝতে পারছি না। কি চাইছে আমার কাছে? আমায় মেরে ফেলা সহজ কোনো কাজ না। বড় মামা পুলিশ অফিসার, ছোট মামা আর্মিতে চাকরি করে। এমনিতে তারা খোঁজখবর না নিল মরার পর ঠিকই নানান সমস্যা করবে। মৃত মানুষের ওপর আমাদের মায়া মমতা বেড়ে যায়, ভালোবাসা উপচে পড়ে। মরার পরপর 2-4 দিন মৃত ব্যক্তিকে খুব ভালোবাসতে ইচ্ছে করে, নানান স্মৃতি মনে পড়ে। কেউ সেই কষ্ট লুকাতে চায় না, 2 ফোঁটা চোখের পানি ফেলতেও দ্বিধা করে না। খানিকক্ষণ চুপ থাকার পর ফুফা বললেন, আমার বাবা খুব ধার্মিক মানুষ ছিলেন, সারাক্ষণ নামাজ রোজা নিয়ে পড়ে থাকতেন। বাবা কয়েকটা কথা বলতেন। কৌতূহলী গলায় বললাম, কি কথা বলতেন? কোরআনের আয়াত বলতেন। কোরআন শরীফে এতিমদের নিয়ে অনেক কথা বলা আছে, সেসব বলতেন। বুকের মধ্যে ধক করে উঠল। ফুফা কি আমায় এতিম বলতে চাইছেন? অবশ্য চাওয়া না চাওয়ার কি আছে, সত্যিই তো আমি এতিম। আমার মা বাবা নেই, দুনিয়ার বুকে এতিমই আমার পরিচয়। নিতান্ত অনিচ্ছায় প্রশ্ন করলাম, কি আয়াত আছে? ফুফা যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিলেন। তড়িঘড়ি করে বললেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সুতরাং আপনি এতিমের প্রতি কঠোরতা করবেন না। সূরা দোহা আয়াত নাম্বার 9। শুধু এটা নয়, অন্য জায়গায় বলেছেন, নিশ্চয়ই যারা পিতৃহীনদের মানে এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের পেটে আগুন ভক্ষণ করে, আর অচিরেই তারা জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত নাম্বার 10। এমনকি এতিমদের সম্পদের কাছে যেত নিষেধ করেছেন। এতিম পরিণত বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তার সম্পত্তির নিকটবর্তী হও না, তবে সদুপায়ে সম্পদের উন্নতি করার লক্ষ্যে তা ব্যবহার করা যাবে। আর প্রতিশ্রুতি পূরণ করো, কেননা কিয়ামতের দিন প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 34। মৃদু হাসলাম, শান্ত গলায় বললাম, এসব আয়াত আপনার মুখস্থ? ফুফা লজ্জিত ভঙ্গিতে বললেন, ওই টুকটাক মুখস্থ আছে। একটা জিনিস খেয়াল করেছ? আল্লাহ বলেছেন সম্পদের উন্নতির জন্য এতিমদের সম্পদ ব্যবহার করা যায়। এখন আমি যদি তোমার সম্পত্তি বৃদ্ধির জন্য তাই দিয়ে ব্যবসা করি, তাহলে কোনো পাপ হবে না। শুধু তুমি বড় হলে সেসব ফেরত দিতে হবে। এতক্ষণে ফুফার উদ্দেশ্য পরিষ্কার হলো। উনি যে কোনো উপায়ে আমার কাছ থেকে সম্পত্তিগুলো হাতিয়ে নিতে চান। ওনার এই চাহিদা পূরণের পেছনে সবচেয়ে বড় বাধা দাদি। দাদির কারণে এমন করতে পারছেন না, সেজন্য আমার ব্রেন ওয়াশ করতে চাইছেন। মানুষের ব্রেন ওয়াশ করার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে ভালো প্রমাণ করা। এই ভালো সাজার সবচেয়ে সহজ উপায় ধর্মকে কাজে লাগানো। ধর্মের ব্যাপারে মানুষের হৃদয় খানিকটা কোমল থাকে, কাজেই কোরআনের আয়াত তুলে ব্যাখ্যা করা খুব যুক্তিযুক্ত কাজ। যেন আমি ওনাকে বিশ্বাস করে সব কিছু ওনার হাতে তুলে দিই। আমি দিতে চাইলে দাদির খুব বেশি কিছু করার থাকবে না। ফুফা উকিল ধরে সব কিছু ঠিকঠাক করে নেবেন। যে লোক এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেও কোরআনের আয়াত পড়ে শোনায়। এসব নেহাত ভণ্ডামি। চোর মুসল্লির সাজে জুতো চুরি করে, তাই বলে কি মুসল্লি চোর হয়ে যায়? খারাপ মানুষটা সবসময় ভালো মানুষের মুখোশ পরে আমাদের ধোঁকা দিতে চায়। ফুফা বললেন, তোমার দাদির ব্যাপারে একটা খবর শুনবে নাকি? কি খবর শুনব? আম্মা তার সব সম্পত্তি নিজের ভাইপোর নামে লিখে দিচ্ছে। শুনেছি বাড়িটাও তাকে লিখে দিবে।
কদিন আগে কথা হয়েছে। এসব আপনাকে কে বলল? খবর দেওয়ার লোকের অভাব নেই বাজান। তাছাড়া এসব কথা বাতাসে ভেসে বেড়ায়, কান পাতলেই শোনা যায়। ফুফা, মাছ ধরতে আসছি, চলেন মাছ ধরি। এই প্রসঙ্গ বাদ দেন, শুনতে ভালো লাগছে না। ফুফা ঠোঁট বাঁকা করে হাসলেন, অত্যন্ত শীতল গলায় বললেন, তোমার দাদি যদি সব সম্পত্তি তার ভাইপোকে দিয়ে দেয়, তখন তুমি কি করবে? কি করব? আপনার যদি আপনি ফুফুর সম্পত্তি ফুফুর নামে লিখে দেন, এটা আমার কি করার থাকতে পারে? তেমনি দাদির বেলায় আমার কিছু বলার নেই। কিছুই করবে না, এমনি এমনি সব কিছু ছেড়ে দেবে? তোমার জায়গায় আমি থাকলে তো দাদিকে খুন করে ফেলতাম। দাদি এমন করতে পারে না, আর যদি করে তাহলে আমিও না হয় তাকে খুন করে ফেলব। কথাটা বলে জিভ কামড়ে ধরলাম। রাগের মাথায় কথাটা বলে ফেলা উচিত হয়নি, কিন্তু কি করার, বলা কথা ফেরত নেওয়ার কোনো উপায় নেই। থাকলেই কথাটা ফেরত নিতাম। ফুফা সহজ গলায় বলল, যাকগে বাদ দাও, ওই ঝোপের দিকে চলো, ওখানে বেশ মাছ পাওয়া যায়। ফুফার পেছন পেছন ঝোপের দিকে গেলাম। ঝোপের পাশে কাদামাখা শরীরে একটা মানুষ পড়ে আছে, মুখ বোঝা যাচ্ছে না। ফুফা বললেন, বাবা ফয়সাল, দেখ তো এটাকে। আমার খুব ভয় করছে। সাহস দেখিয়ে লাশটাকে ঘুরালাম এবং চিৎকার দিয়ে পেছনে সরে আসলাম। ভয় জড়ানো গলায় বললাম, ফুফা, এটা তো দাদি। দাদি এখানে কিভাবে এলো? ফুফা ব্যস্ত গলায় বললেন, ওই দেখ, ছুরি ঢোকানো, তাড়াতাড়ি ওটা বের কর, বেঁচেও থাকতে পারে। আমি গিয়ে ছুরির হাতল ধরে ছুরি বের করার চেষ্টা করতে লাগলাম। মিনিট খানেক পর ছুরি বের করে ফুফার দিকে তাকিয়ে দেখলাম ফুফা মোবাইল বের করে ভিডিও করছেন বা ছবি তুলছেন। হাত থেকে ছুরিটা পড়ে গেল, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, মনে হয় অজ্ঞান হয়ে যাব। দাদি এখানে এলো কিভাবে? সকালেও সুস্থ মানুষ দেখে এসেছি, অল্প সময়ের ব্যবধানে কিসব হয়ে গেল। হিসাব মেলানোর সময় পেলাম না, তার আগেই কাদার ভেতর লুটিয়ে পড়লাম। পানির শব্দ শোনা যাচ্ছে, ছলছল শব্দ। একে পানির শব্দ না বলে বয়ে চলা স্রোতের শব্দ বললে খানিকটা মানানসই মনে হয়। সবুজ ঘাসের উপর পা ছড়িয়ে বসে আছি, চোখ তুললেই নদী দেখা যায়। কেমন যেন শীত শীত করছে, একটা হিম হাওয়া শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ঘাসের ওপর হলদেটে চাদর বিছানো, চাদরের ওপর নানান পদের খাবার সাজিয়ে রাখা। মা বললেন, কিছু মুখে দিচ্ছিস না কেন, খিদে পাইনি বুঝি? অবাক চোখে মায়ের দিকে তাকালাম। ভীষণ সুন্দর দেখাচ্ছে মাকে, পরনে সবুজ শাড়ি, গা ভর্তি গহনা, পায়ে আলতা দেওয়া। বিস্মিত গলায় বললাম, তুমি এখানে? পাগল ছেলে আমার, মা তোর কাছে আসতে পারে না বুঝি? ঠিক তা নয়। বাবা কোথায় মা? কোথায় আবার, তোর বাবা মাছ ধরতে গেছে। লোকটা এমন মেছো স্বভাবের, কি বলবো। তুই কিছু একটা মুখে দে, অনেকক্ষণ ধরে না খেয়ে আছিস। হাত বাড়িয়ে একটা পুলি পিঠে নিলাম। মুখে দিতে যাবে এমন সময় কেউ একজন খুব জোরে মুখের উপর পানি ছিটিয়ে দিল। চোখ খুলল শক্ত তক্তা জাতীয় বেঞ্চের ওপর। এতক্ষণ কি তবে স্বপ্ন দেখছিলাম? মাথার কাছে দুজন লোক বসে আছে। একজনের বয়স অল্প, ক্লিন শেভ, মাথায় ঢেউ খেলানো চুল। অন্য মানুষটা অতিরিক্ত রকমের ফর্সা, বয়সের কারণে তার শরীরে থলথল ভাব চলে এসেছে। ডান হাতে কাচের একটা গ্লাস ধরে আছে, গ্লাসের মধ্যে স্বচ্ছ পানি। পোশাক দেখলে মনে হয় এরা পুলিশ কনস্টেবল। বয়স্ক লোকটা বলল, মতিন, ছেলেটার জ্ঞান আসছে, স্যারকে খবর দে। তাড়াতাড়ি যা। মতিন ছেলেটা এক প্রকার দৌড়ে চলে গেল। বেঞ্চের ওপর উঠে বসলাম। আশেপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমি এই মুহূর্তে থানায় আছি। দাদির খুনের ব্যাপারে আমায় এখানে ধরে নিয়ে আসা হয়েছে। ফুফু নিশ্চয়ই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, দেওয়া উচিত। আমি সরে গেলে ওদের লাভই লাভ। শেষবার জ্ঞান হারিয়ে কাদার উপর শুয়ে পড়েছিলাম, এখনো গায়ে কাদা লেগে আছে। বিশ্রী ব্যাপার। শুনেছি অজ্ঞান হবার পর মানুষ সবকিছু ভুলে যায়, জ্ঞান ফিরলে খানিকক্ষণ কাউকে চিনতে পারে না। কিন্তু আমার বেলা এমনটা হচ্ছে না। আমি সবকিছু স্পষ্ট বুঝতে পারছি। আশ্চর্য, মতিন ছেলেটা দ্রুতই ফিরে এলো, তার সাথে মধ্যবয়সী এক যুবক। লোকটা এই থানায় দারোগা মনে হয়, শক্তপোক্ত চেহারা, মুখের মধ্যে কাঠিন্য ভাব আছে। তাকে দেখলে রুক্ষ ধরনের মানুষ মনে হয়, অথচ তিনি অস্বাভাবিক কোমল গলায় বললেন, বাবু, তোমার জ্ঞান ফিরেছে?
ডান পাশে মাথা কাত করলাম। দারোগা সাহেব আগের চেয়েও কোমল গলায় বললেন, তুমি কি কিছু মনে করতে পারছো? হ্যাঁ পারছি। তোমার মাথায় কি ব্যথা করছে? সামান্য। সমস্যা নেই, ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিয়ে গেছে, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কি নাম তোমার? জি, আমার নাম ফয়সাল। পড়াশোনা করো নিশ্চয়ই? হ্যাঁ, আমি স্কুলে পড়ি। তুমি কি জানো তোমার ওপর খুনের দায় পড়েছে? জি না, আমি জানি না, তবে অনুমান করতে পারছি। দারোগা সাহেব চোখ মুখে কাঠিন্য ভাব এনে বললেন, এই বয়সে এসব করা একদম উচিত নয়। যাই হোক, মতিন ওকে নিয়ে এসো। অনেকক্ষণ ধরে ওর ফুফু ফুফা বসে আছে, তাদের সাথে কথা বলতে হবে। মতিন মাথা নাড়ল, আমার হাত নিয়ে নিয়ে যেতে যেতে বলল, ভাইটু এবার গেলে। দারোগা সাহেব নিজের চেয়ারে বসে আছেন। তার সামনের মাঝারি ধরনের একটা টেবিল, টেবিলের ওপর 2 কাপ চা, একটা পিরিচে কয়েকটা সিঙ্গারা রাখা। ফুফা বললেন, অনেকক্ষণ আমাদের বসিয়ে রেখেছেন, এবার কাজের কথা বলুন। দারোগা সাহেব ভারী গলায় বললেন, কাজ আছে বিদায় বসিয়ে রেখেছি, খুচরা আলাপ করার জন্য বসিয়ে রাখিনি। যাই হোক, এবার পুরো ঘটনা খুলে বলুন। ফুফা বলল, আপনাকে তো সব কিছু বলা হয়েছে, আবারও জানতে চাইছেন কেন? দারোগা সাহেব বললেন, সেটা তো আমাকে বলেছেন, অপরাধীর সামনে একবার বলুন, সেও শুনুক। ফুফু চোখ ছোট করে দারোগা সাহেবের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, ফুফু দাদি ঠিক আছে তো? ফুফু খেকিয়ে উঠল, কর্কশ গলায় বলল, খুব ঠিক আছে। মেরে ধরে এখন নাটক করা হচ্ছে। দারোগা সাহেব এই ছেলেকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করেন, ওর জন্য আমি এতিম হয়ে গেলাম। দারোগা সাহেব হাসলেন, গলার সুর পাল্টে বললেন, এত তাড়া কিসের? আগে খোঁজখবর হোক, তদন্ত করে দেখি, পোস্টমর্টেম রিপোর্ট আসুক, তারপর না হয় এসব দেখা যাবে। ফুফু মিইয়ে গেল। ফুফা বললেন, আমি নিজের চোখে দেখেছি ফয়সাল আম্মাকে ছুরি দিয়ে আঘাত করছে। তখন আপনি কি করছিলেন? ভিডিও করছিলেন নিশ্চয়ই। এতেই আপনার 2 তরফের লাভ। কী সব বলছেন আপনি? এখানে আমার লাভ লসের কি আছে? কিছু না, বাদ দেন। ফয়সাল, তুমি বলো পুরো ঘটনা কি হয়েছিল। শেষবার তোমার দাদিকে কোথায় দেখেছো? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললাম, সকালবেলা খাবার টেবিলে দাদির সাথে দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। ফুফু বলল, মিথ্যা কথা বলবি না, স্কুলের কি সব কাজ আছে সেজন্য তুই মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি। না ফুফু, আমি মিথ্যা বলছি না, তোমরা মিথ্যা কথা বলছো। আমরা সবাই মিথ্যা বলছি আর তুই একা সত্যি বলছিস। মিথ্যেবাদীর জন্ম মিথ্যেবাদী। দারোগা সাহেব বললেন, আহা কি শুরু করেছেন? এটা থানা, এখানে কেউ জোর গলায় কথা বলে না। ফয়সাল, তুমি বলো। সকালের পর দাদির সাথে দেখা হয়নি, আজ সারাদিন বাড়িতেই ছিলাম। তুলি আন্টিকে দেখতে আসার কথা চলছিল, কিন্তু ওরা শেষ পর্যন্ত এলো না। ফুফার সাথে দুপুরে খেতে বসলাম, এরপর দুজনে মিলে মাছ ধরতে গেলাম। নদীর পাড়ে গিয়ে দেখি একটা লাশ কাদার ভেতর উপুর হয়ে পড়ে আছে। আমি গিয়ে লাশটা ঘোরালাম, দাদি ছিল, ছুরি ঢোকানো। ফুফা আমাকে সেই ছুরি টেনে বের করতে বললেন। ওনার কথা মতো ছুরি বের করার সময় দেখি ফুফা আমার ভিডিও করছেন। ব্যাস এতটুকুই। মাথা নাড়লাম। দারোগা সাহেব ফুফার দিকে ইশারা করে বললেন, নেন এবার আপনি বলুন। আসলে আজ আমার ছোট বোনকে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল, সে কারণে অফিস যাওয়া হয়নি, বাড়িতে ছিলাম। ফয়সাল বলল, ওর স্কুলে কী সব কাজ আছে, আমাদের একজনকে সাথে যেতে হবে। ব্যস্ততার মাঝে আমাদের কারো সময় ছিল না বিধায় আম্মা ওর সাথে স্কুলে যেতে চাইলেন। ওরা দুজন বের হয়ে গেল। কয়টা নাগাদ বের হয়ে গেছিল? এই ধরুন 10টা 11টা, সঠিক বলতে পারছি না। আচ্ছা, তারপর বলুন। দুপুর পর্যন্ত অপেক্ষা করার পর যখন পাত্রপক্ষের কেউ এলো না, তখন মনে হলো ওরা কেউ আসবে না। মেজাজটা বিগড়ে গেল। এমনিতে অফিস থেকে ছুটি দিতে চায় না, নানান কাজের চাপ, এর মধ্যে বিনা কারণে একটা দিন নষ্ট হলো। খুব বেশি রাগ হচ্ছিল। ভাবলাম খাওয়া দাওয়া সেরে একটু মাছ ধরতে যাই, এতে খানিকটা স্বস্তি মিলতে পারে। এরপর আপনি মাছ ধরতে গেলেন? হ্যাঁ, জাল নিয়ে ভৈরবের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভাবিনি এমন কিছু দেখতে হবে। হঠাৎই খেয়াল করলাম ফয়সাল আম্মাকে ছুরি দিয়ে স্টেপ করছে। দারোগা সাহেব হাসলেন। ফুফার ইংরেজি শুনে হাসলেন মনে হয়। সরল গলায় বললেন, ফয়সাল যখন আপনার শাশুড়িকে আঘাত করছিল তখন আপনি কি করছিলেন? দৌড়ে ওদের কাছে গেলাম।
আমায় দেখে ফয়সাল অজ্ঞান হয়ে পড়ে গেল। কি করব ভাবতে ভাবতে আপনাদের কল দিলাম। তারপরের ঘটনা তো জানেনই। অনেক দিন ধরে স্ক্রিপ্ট মুখস্থ করছেন নাকি? ফুফা তীক্ষ্ণ গলায় বললেন। মানে কি বলতে চান আপনি? কিছু বলতে চাইছি না। আপনাদের দুপক্ষের কথার মিল নেই, অবশ্য এটা স্বাভাবিক। অপরাধী আর বিবাদী পক্ষের কথা কখনো এক হয় না। যাই হোক, এখন কি করতে চাইছেন? ফুফু বলল, কি করতে চাইছি মানে? আমরা চাই মায়ের খুনির যোগ্য শাস্তি হোক। আমরাও তাই চাই। যাই হোক, এই মুহূর্তে কি করতে পারি তাই বলেন। কি করবেন মানে? এটা তো আপনাদের কাজ, আপনারা ভালো বুঝবেন। দারোগা সাহেবের কুঁচকে থাকা ভ্রু মসলিন হয়ে গেল। তিনি স্বাভাবিক গলায় বললেন, এই মুহূর্তে ফয়সালকে থানায় রাখা হবে। আপনাদের ছেড়ে দেওয়া হচ্ছে, তবে শহরের বাইরে যেতে পারবেন না। ফুফা ফুফু দুজনে একসাথে মাথা নাড়ালো, যেন তারা এটাই চাইছিল। দারোগা সাহেব বললেন, আচ্ছা একটা কথা, কেন এই খুনটা হয়েছে বলতে পারেন? ফুফু কিছু বলতে চাচ্ছিল। ফুফা তাকে থামিয়ে দিয়ে বললেন, না, এ বিষয়ে আমরা কিছুই জানি না। দারোগা সাহেব মাথা নাড়লেন, শান্ত গলায় বললেন, আপনারা এখন আসতে পারেন। ফুফুরা চলে গেল। যাবার সময় একবার আমার দিকে তাকালো, ভয়হীন শান্ত চোখ। বিনা দোষে জেলের মধ্যে বসে থাকার চেয়ে আনন্দের কিছু হতে পারে না। শুধু হাসি পায়, তাচ্ছিল্যের হাসি। দারোগা সাহেব স্বাভাবিক ভঙ্গিতে চা খাচ্ছেন। মতিন ছেলেটা আমার দিকে সরে এসে বলল, ঘটনা একটু খুলে বলো তো। কি ঘটনা? এই যে নিজের দাদিকে মারলে কেন? শুনলাম দাদি ছাড়া তোমার আর কেউ ছিল না। আমি দাদিকে মারিনি। কোনো অপরাধী তার দোষ স্বীকার করে না। করে। রজনী নিজের দোষ স্বীকার করে নিয়েছিল। রজনীকে? রূপার আংটি উপন্যাসের একটা চরিত্র। মতিন উঁচু গলা হাসলো। হাসতে হাসতে বলল, দাদা ভাই, এসব চরিত্র গল্প উপন্যাসে পাওয়া যায়। হাহা। ছেলেটা অতিরিক্ত রকমের উৎসাহী, সেই সাথে কথায় পটু একজন মানুষ। হালকা ফুর্তি ভাব নিয়ে ঘুরে বেড়ায়। একটা কথা জিজ্ঞেস করব? মতিন ব্রুকুসকে বলল, কি কথা জানতে চাও? আমি জ্ঞান হারানোর পর কি হয়েছে? ডিয়ার ব্রাদার, তুমি জ্ঞান হারানোর পর কি হয়েছে সে কথা আমি কিভাবে বলবো? তবে হ্যাঁ, কিছু কথা তোমায় বলতেই পারি। কি কথা? তোমার ফুফা লোকটা বেশ অসুবিধার, চূড়ান্ত হিসাব করে কথা বলে। জানি। যাই হোক, তুমি যা শুনতে চাইছিলে, থানায় বসে সিগারেটে সুখ টান দেবে এমন একসময় একটা কল এলো। ভৈরব নদীর পাড়ে লাশ পাওয়া গেছে। খুনিকেও হাতে নাতে ধরা হয়েছে। সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। দারোগা সাহেব তড়িঘড়ি গাড়ি বের করতে বললেন। কাদা ছিটিয়ে ভৈরব নদীর পাড়ে গিয়ে উপস্থিত হলাম। কাদা ছিটিয়ে মানে? আহা, ওটা হবে ধুলো উড়িয়ে। কিন্তু এই বর্ষায় ধুলো কোথায়? সব কাদা, তাই কাদা ছিটিয়ে বললাম। আচ্ছা, তারপর গিয়ে দেখি তুমি আর একজন মহিলার লাশ কাদার মধ্যে উল্টে পড়ে আছে। তোমায় ধরে গাড়িতে উঠানো হলো। লাশটা মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। পোস্টমর্টেম হবে। মহিলাটা কি সত্যি মারা গেছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওই যে লোকটা থানায় এলো না, তোমার ফুফা নাকি, সে নাকি তোমায় খুন করতে দেখেছে। সবকিছু স্যারের কাছে বর্ণনা করেছে। আরও কিছু লোকজন ছিল, তাদের মধ্যে একজন খুন হতে দেখেছে। খুনের সময় সে দৌড়ে আসছিল। ভালো ভালো কি মন্দ জানি না, তবে তুমি চরম ফাঁসা ফেসেছ। কম করে হলেও 14 বছরের জেল হবে, ফাঁসি টাসিও হতে পারে। মতিনের কথায় উত্তর দিলাম না। দাদির মুখটা চোখের সামনে ভাসছে। ধীরে ধীরে সেই মুখ অস্পষ্ট হয়ে যাচ্ছে। বুকের ভেতর কেমন কেমন ব্যথা করছে। শেষ পর্যন্ত এই দুনিয়ার বুকে একা হয়ে গেলাম, একদম একা। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।